চলেন, এটা হচ্ছে আমি ব্যাকএন্ডে একটু লগ ইন করতেছি, মানে আমার যে সাইটটা দেখতেছেন এদিকে, এই সাইটটা হচ্ছে আমরা এদিকে ব্যাকএন্ডে লগ ইন করবো। এটা তো ফ্রিজ ছিল, এটা ফ্রোজেনটা আমরা ভাঙাইছি, ভাঙানোর পরে সাইটটা লোড হয়েছে। আমার বলতেছে আপডেট রিমাইন্ড মি লেটার। এসইওর কাজ করতে গেলে আপনার অন পেজ আমরা যে কাজগুলো করি বা অন পেজে আমাদের যে কাজগুলো হয় ওগুলো হচ্ছে আমাদের কিছু চেকলিস্ট আছে। আপনি যদি গুগলে যেয়ে সার্চ করেন যে অন পেজ এসইও চেকলিস্ট, হ্যাঁ, অন পেজ এসইও চেকলিস্ট লিখে যদি আপনি সার্চ করেন দেখবেন কিছু চেকলিস্ট পাবেন। মানে আমরা একটু দেখি যদি অন পেজ এসইও চেকলিস্ট, ঠিক আছে, এগুলো কিন্তু একদম পপুলার কিওয়ার্ড। এই যে অন পেজ এসইও চেকলিস্ট, অফ পেজ চেকলিস্ট, টেকনিক্যাল চেকলিস্ট, এই যে একদম পপুলার। দেখেন অন পেজ চেকলিস্টে কি আছে, ইন্টারনাল লিঙ্কিং, কিওয়ার্ড consistency, URL, optimizing page title, schema markup, linking, meta description, mobile friendliness, image, আরো 15টা আছে। এরকম করে করে আপনাদের অনেকগুলো জিনিসপত্র আছে, ঠিক আছে। এই সবগুলোই হচ্ছে আপনারা কোন জায়গায় থাকবে, আমরা কোন জায়গায় কাজ করি এগুলো নিয়ে, অন পেজ এসইও তে। তো অন পেজ এসইও তে আমরা যে কাজগুলো করি এগুলো একদম আমরা রেগুলার বেসিসে আমরা কাজগুলো করি, ঠিক আছে। আমরা রেগুলার বেসিসে এই কাজগুলো করি, কিন্তু আমরা বলতে পারি না যে এগুলো আমরা অন পেজের কাজ করতেছি। যেমন আমরা ফেসবুকে আমরা অনেক সময় ক্যাপশন লিখি, বা ধরেন গ্রুপের ভিতরে আমরা পোস্ট করি, বিভিন্ন ফেসবুক গ্রুপে আমরা পোস্ট করি, গ্রুপের ভিতরে কিন্তু আমরা বোল্ড করতে পারি, H1 ট্যাগ দিতে পারি, H2 ট্যাগ করতে পারি, বড় মানে বোল্ডগুলো অক্ষরগুলো বড় করে দিতে পারি। এই কাজগুলো কিন্তু আমাদের এসইওরই পার্ট, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু আমরা এসইও নিয়ে এত বেশি পড়ালেখা করি না, এই কারণে আমরা ওই জিনিসগুলো বা ওই বিষয়গুলো আমরা বুঝি না, বুঝতে পারছেন। যদি আপনি এসইওটারে ভালো করে বুঝতে পারেন, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, ওই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, আপনি ফেসবুকটাও কন্ট্রোল করতে পারবেন, আপনি গুগলটাও কন্ট্রোল করতে পারবেন। মানে আপনার ক্ষেত্রে নট দেয়ার এন্ড, মানে আপনার এন্ড থেকে আপনি নিজেরা কন্ট্রোল করে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে ওই অ্যাকাউন্টগুলো খুব সুন্দর করে কন্ট্রোল করতে পারবেন। কারণ আপনি সার্চ ইঞ্জিনের যে বিহেভিয়ার আছে ওই বিহেভিয়ার সম্পর্কে আপনার ধারণা আছে, বুঝতে পারছেন। তো এদিকে দেখেন, এদিকে অনেকগুলো জিনিস আছে না, এই অনেকগুলো জিনিস নিয়ে আমাদের অন পেজ এসইও কাজ করে, বুঝতে পারছি। অন পেজ এসইও কিন্তু কঠিন কিছু না। আপনি যখন দেখবেন আমরা যখন কাজ করব, অন পেজ এসইও কোনো কঠিন কিছু না। আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন যে আমরা কি করতেছি, কিভাবে করতেছি, তাইলেই চলবে, আর কোনো কিছু করার দরকার নেই। এবার দেখেন আমি যদি সাইটটাতে আসি, সাইটটাতে আসার পরে আমরা কি করি, প্রথমে একটু ক্লিন টিন করে নিই। এটা আপনারা না করলেও চলবে, এটা আমি করি আর কি। আমার একটু এই জায়গাটা দেখতে খালি খালি দেখতে ভালো লাগে। এবার দেখেন এই জায়গাতে আমাদের অনেক কিছু আছে না, এই অনেকগুলো অনেক জিনিসগুলো কেন আসছে, কারণ হচ্ছে এই যে সাইটটা আপনারা দেখতেছেন এই সাইটটা একটা টেমপ্লেট। এটা কি একটা টেমপ্লেট। টেমপ্লেট মানে হচ্ছে কি, মানে আমি একটা সাইট আগে থেকে প্রি বিল্ড করা ছিল, ওই সাইটটা জাস্ট আমি এই যে ডোমেনটা নিছি আমি ওই ডোমেনের ভিতরে লঞ্চ করে দিছি বা ইনজেক্ট করে দিছি, বুঝতে পারছেন। কিভাবে ইনজেক্ট করছি ওই জিনিসটা একদিন আপনাদেরকে দেখাই দেবো, যেহেতু আমরা এসইও করতেছেন ওই এইটাও দেখাই দিব একদিন, কোনো সমস্যা নাই। তো এদিক থেকে আপনার মনে হচ্ছে বা আপনার ক্লায়েন্ট বলছে যে আপনার এই ওয়েবসাইটের অপটিমাইজ করতে হবে, এই পেজের আপনার এসইও অপটিমাইজ করতে হবে, অন পেজে কাজ করতে হবে। আমরা এই যে উপরের যে সাইডটা দেখছেন, এই উপরের যে সাইড আছে, উপরের সাইডে আমরা যে কাজগুলো করি ওইটার আমরা কি বলি, অন পেজ এসইও, ঠিক আছে। এরপরে অফ পেজ এসইও। অন পেজ এসইও হচ্ছে পেজের মানে আমার ওয়েবসাইটের উপরের এন্ডে যা যা কিছু আছে এগুলোর হচ্ছে আমরা অন পেজ বলি। ঠিক তার উল্টা দিকে যেগুলো আছে এটা আমরা বলি অফ পেজ এসইও। এবার যদি আমরা অফ পেজ এসইও লেখা সার্চ করি, তখন অফ পেজ এসইও চেকলিস্ট। এবার এদিকে দেখবেন সাইটেশন, লিঙ্কিং, এই সেই অনেক কিছু পাবেন। এদিকে আপনি যদি এসইমির আসে যে ইয়েটা আছে, এটা যদি আর্টিকেলটা একটু পড়েন, এগুলোর চেকলিস্ট আমার পিডিএফ এর ভিতরেও আছে, আপনি এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। এই দেখেন, অডিট ইউর ওয়েবসাইট ব্যাকলিঙ্ক প্রোফাইল। গত ক্লাসে গত 2 ক্লাস আগে যে আমরা অডিট করছিলাম ওই দিকে একটা অপশন ছিল না ব্যাকলিঙ্ক, ওই ব্যাকলিঙ্কে ক্লিক করলে দেখা যেত না যে ডু ফলো ব্যাকলিঙ্ক কয়টা, ন ফলো ব্যাকলিঙ্ক কয়টা, এই জিনিসগুলো তারা অডিট করতে বলতেছে। এরপর হচ্ছে অ্যানালাইজিং ইউর কম্পিউটার লিঙ্কস প্রোফাইল। আমার যে ডকটা আপনাদেরকে দেখাইছিলাম ওইদিকে লেখা ছিল না যে কম্পিউটার অ্যানালাইসিস করে আমাদের যে কম্পিউটার আছে, কম্পিউটার ছাড়া আমার লিঙ্কগুলো সব একসাথে লিঙ্ক করা ছিল না, ওইদিকে কে কোন জায়গায় সাইট করতেছে বা ব্যাকলিঙ্ক করতেছে, এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে বলতেছে। বিল্ড হাই কোয়ালিটি লিঙ্কস। হাই কোয়ালিটি লিঙ্কস কি, মানে ডিএ একটা জিনিস মনে আছে, ডোমেন অথরিটি বুঝেছিলাম। ডোমেন অথরিটি যার যত বেশি আছে তার সাইটের ভিতরে যদি আপনি নিজের ওয়েবসাইটে লিঙ্ক করতে পারেন ওইদিকে আপনার হাই কোয়ালিটি লিঙ্ক জেনারেট, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করে কি কোন জায়গায়, আমাদের অফ পেজ সাইটে। আর যদি টেকনিক্যালের জায়গায় চিন্তা করেন, টেকনিক্যাল এসইও চেকলিস্ট, এই জায়গায় যদি আসেন
দেখেন এদিকে অনেকগুলো জিনিস আছে, যেমন সাইড স্পিড, ইউআর, এইচটিটিপি নিয়ে, ক্রল ইরোর মানে হচ্ছে ওয়েবসাইটের গুগল থেকে ক্রলার আসছে, ক্রল ইরোর করতে পারতেছে না, আপনার হেডার ব্লক আছে, ওই হেডার ব্লকটা নিয়ে যখন আমরা পড়ালেখা করবো তখন আমাদের রোবট ডক্স টিএক্সিটা বুঝতে হবে। আর রোবট ডক্স টিএক্সিটা হচ্ছে আপনার রিলেটেড টু অন পেজ এসইও, ঠিক আছে? ওই রোবট ডক্স টিএক্সি নিয়ে আমরা একটা পার্ট বুঝে নিব। এবার সাইট ম্যাপিং করা, সাইট ম্যাপিং কি করে, কিভাবে করে, এটা আমরা শিখবো। রোবট ডক্স টিএক্সটি, তারপর হচ্ছে অ্যাভয়েড ডুপ্লিকেট কন্টেন্ট, এই যে আমরা অনেক সময় এক জায়গার কন্টেন্ট নিয়ে আরেক জায়গায় বসাই দিই, এইসব জিনিস করা যায় না। এই জিনিসগুলো এদিকে লেখা রাখছে, আরো 15টা জিনিস আছে। এই সব কিছু মিলে হচ্ছে আমাদের কি টেকনিক্যাল জিনিস। এই টেকনিক্যাল অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। লোকাল এসইও তো আপনারা শিখে ফেলছেন অলরেডি। অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এই তিনটা জিনিস আমরা 3 দিনে বা আপনার যতদিন লাগে আর কি, আমি চেষ্টা করবো 3 দিনে 3টা শেষ করে দেওয়ার। এরপর আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবো, বুঝতে পারছেন? মানে সবাই জায়গা থেকে এই জিনিসটা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো। যেহেতু আমরা সাইট বানান নাই, তাইলে আমরা এরকম একটা সাইট বানাই আমাদের একটু প্র্যাকটিস করার সুযোগ করার চেষ্টা করবো। তো চলেন আমরা একটু দেখি যে অন পেজ এসইও আমরা কিভাবে কাজ করতে পারি। তো এটার ব্যাক এন্ড যে সাইডটা আছে, ব্যাক এন্ড সাইডে যদি আমরা আসি, আমাদের অন পেজ এসইও করার জন্য কিছু টুলস দরকার হয়, ঠিক আছে? মানে এসইও করার জন্য কিছু টুলস ইউজ করতে হয়। ধরেন অন পেজ এসইও টুলস দরকার নেই, আমরা ইয়োস্ট এসইও দিয়েই করে দেবে। ইয়োস্ট এসইওর নাম শুনছেন? এটা হচ্ছে একটা এসইও টুলস, যেটা হচ্ছে আপনার অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল সব জায়গারই কাজ করে দেয়, কিন্তু অন পেজের কাজগুলো সবচেয়ে বেশি মানে খুব সুন্দর করে মানে তারা ডেসক্রাইব করে ওই সমস্যাগুলো সমাধান করে দেয়। একদম প্রথম দিকে আপনাদেরকে আমার ওয়েবসাইটের ভিতরে দেখাইছিলাম যে সবুজ, লাল, হলুদ কিছু কাজ দেখাইছিলাম না? ওই জিনিসগুলো সব আমরা করছিলাম কোন জায়গা থেকে? এই ইয়োস্ট এসইও থেকে। ইয়োস্ট এসইও আমরা এটা হচ্ছে একটা প্লাগইন। এটা কি প্লাগইন। এই প্লাগইনটা হচ্ছে আমাদেরকে ইনস্টল করতে হয়। ইনস্টল করে আমরা যখন সাইটের সাথে কানেক্ট করে দেই, তখন গিয়ে হচ্ছে আমাদের সাইটের তারা স্ক্রল করে, স্ক্রল করার পর কই কোন জায়গাতে কি সমস্যা আছে, ওই সমস্যাগুলো ধরে আমাদের এগুলো সমাধান করতে হয়। এটা বুঝাইতে পারছি? আসেন উবার সাজেস্ট, হ্যাঁ উবার সাজেস্টের মধ্যে। উবার সাজেস্টর তো তেমন কোনো, উবার সাজেস্টরও প্লাগইন আছে, প্লাগইন নাই এরকম না। ওইটা হচ্ছে আমাদের একদম ডেডিকেটেডলি আমরা অনেক মানে একটু ব্রড লেভেলে কাজ করার জন্য আমরা ওটা ইউজ করি। উবার সাজেস্টে কি হয়েছে? উবার সাজেস্ট হচ্ছে আপনার সমস্যাটা ধরে দিয়েছে, ঠিক আছে? উবার সাজেস্ট আর ওইটা সেমই। এটা হচ্ছে আপনার সাইটের সাথে কানেক্টেড থাকবে, উবার সাজেস্ট হচ্ছে আরেকটা সাইট। আপনার ডোমেইন লিঙ্কটা নিয়ে বসাইতে হয়, ক্রোল যখন দেন ক্রোল করে সমস্যা সমাধান বাইর করে। আর এদিকে হচ্ছে, হ্যাঁ এটা এক্সটেনশনের মতো, কিন্তু ওয়ার্ডপ্রেসে আমরা এক্সটেনশনটা বলি প্লাগইন, ঠিক আছে? তো যে জায়গায় আছেন ওই ভাষা ইউজ করতে হবে আর কি। তো এদিকের থেকে আমরা কি করতে পারি এখন? আমরা প্লাগইন কিভাবে ইনস্টল করি? এদিকে আমাদের প্লাগইন গুলো আছে, উপরের দিকে যান, উপরের দিকে গেলে প্লাগইন অ্যাড করার জায়গা নাই কেন? অ্যাপিয়ারেন্স, কাহিনী কি? সাইটে আপডেট করতে হবে, ওয়েট একটু সাইটটা আপডেট করে আসি। সাইট আপডেট করতে তো ঝামেলা। আসেন দেখি কাজ করে কিনা। দেখেন এদিকে আমাদের একটা অপশন আছে অ্যাড নিউ প্লাগইনস। এতক্ষণ কিন্তু আমাদের এই প্লাগইনস এর পাশে অ্যাড নিউ প্লাগইনসটা ছিল না, কারণ হচ্ছে আমরা যেই এআইটা ইউজ করতেছিলাম বা আমাদের বর্তমানে যে ইয়াটা ইউজ করছি, মানে যে ইন্টারফেসটা ইউজ করতেছি, এর আগে ইন্টারফেসে মানে ব্যাকডেটেড আপডেটটা ছিল, এখন আমি জিনিসটা আপডেট করে নিছি। তো এদিক থেকে আমি এই অ্যাড নিউ প্লাগইন যদি ক্লিক করি, আপনারে প্লাগইন স্টোরে নিয়ে যাবে। এটা হচ্ছে প্লাগইন স্টোর। এদিকে সব ধরনের প্লাগইন আছে, আপনার যেই কাজের জন্য যে ধরনের প্লাগইন দরকার সব ধরনের প্লাগইন এদিকে আছে। এখন ধরেন আপনি প্লাগইনটারে আপনার ডিভাইসে প্লাগইনটা আছে, এই প্লাগইনটা আপনি চাইতেছেন ওয়ার্ডপ্রেসে আপলোড করতে, তখন কি করবেন? আপলোড প্লাগইন। এর মানে আপনাদেরকে দেখাইছিলাম ওই যে ইলিমেন্টর প্রো দিয়ে দেখাইছিলাম না? ওই ইলিমেন্টর প্রো যেমনি আপলোড করছি, এটারও সেম আপলোড করতে পারবেন। কারণ আমাদের আপলোড করার কিছু নাই, আমরা এদিকে ইয়োস্ট লেখা যদি সার্চ করি, ইয়োস্ট এসইও লেখা যদি সার্চ করি, ইলিমেন্টর প্রো হচ্ছে আমাদের থিম বিল্ডার, মানে ওয়েবসাইট ডিজাইন করার জন্য এটা একটা থিম বিল্ডার। আপনারা ভিডিওটা দিয়ে দিব, ভিডিওটা দেখে নিন, যদি সমস্যা হয় তখন আমার নক করেন, আমি আপনাদের বুঝাই দিব, সমস্যা নেই। যেমন দেখেন এদিকে আমাদের অনেকগুলো সাইট দেখতেছেন, দেখেন ইয়োস্ট এসইও আমরা ইনস্টল করলাম, র্যাঙ্ক ম্যাথ
এটাও একটা ভালো এসইও ইয়ে করার মানে র‍্যাঙ্কিং এ আনার একটা ভালো টুলস। এরপর হচ্ছে অল ইন ওয়ান এসইও, এটার ভিতরে আপনি সবকিছুই দেখতে পারবেন। স্পিড ক্যাচ, আপনার ওয়েবসাইটের ভিতরে যদি কোনো ক্যাচ ডাটা থাকে, ক্যাচ ডাটা বুঝেন মানে কিছু ইনফরমেশন, যেমন আমি এই ওয়েবসাইটের ভিতরে লোড মানে সাইডে ঢুকছি, সাইডে ঢুকার পরে আমি এই সাইডে ঢুকছি, আমার ল্যাপটপ এটা মনে রাখছে। এটা মনে রাখে কিভাবে? একটা কুকির মাধ্যমে। ঠিক আছে, এই কুকিটারে আমরা বলছি ক্যাচ কুকি। এই ক্যাচ কুকিটা যতক্ষণ আমার ল্যাপটপের ভিতরে আছে ততক্ষণ সে জানবে যে আমি, দেখবেন আমি ক্যানভা লেখা যদি সি লিখি তখন দেখবেন যে ক্যানভা আসতেছে। দেখেন আমার ওইদিকে দেন সি লিখছি, আমি আমি কিন্তু কিছু লিখি নাই, জাস্ট সি লিখছি, সি লেখাতে ক্যানভা আসছে। কারণ আমি সি লিখলে সি এর পরে আমি ক্যানভাতেই ঢুকি, আমার ল্যাপটপে এটা বুঝে গেছে। বুঝতে পারছেন? এখন যদি আমি এ লিখি, এটা কাইটা দিই, আমি ধরেন এ লিখলাম, এ লিখলে অ্যাডস মার্কেটার আমি ঢুকি। আমি যদি ডি লিখি, অ্যাডস মার্কেটার ঢুকতেছে। আর অ্যাড ম্যানেজারে ঢুকে না কেন? আচ্ছা, অ্যাডস ম্যানেজার এটার ভিতরে নাই, অ্যানালিটিক্সও আসে না। আচ্ছা বাদ দেন, ধরেন সি লিখলাম, সি লিখলে ক্যানভা আসতেছে। তো তো এই যে ডেস্কটপটা আছে এটার ভিতরে যে কুকিটা জমা আছে, মানে এই ব্রাউজারে যে কুকিটা জমা আছে, এই কুকির কাছে ইনফরমেশন আছে যে যখনই এই ইউজারটা সি লেখে, সি লিখে সে ক্যানভাতেই ঢুকে। বুঝতে পারছেন? তো আমি যখন সি লিখি তখন অটোমেটিক ক্যানভার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা অ্যাক্টিভ করে দেয় সে। এই যে সে অ্যাক্টিভ করে দিল, এই জিনিসটাই আমরা এদিকে কাজ করতেছে। কোথায় জানি এটা, এই যে ক্যাশ ডাটা অফ করেন এটা। এই যে ক্যাশ ডাটার কাহিনী হচ্ছে যে ও আপনার সাইটের ভিতরে যে অতিরিক্ত কুকি আছে যেটা আপনার দরকার নেই, যেটা আপনার দরকার নাই ওই কুকিটারে সে ডিলিট করে দেয়। এটা যখন আপনি কোনো একটা সাইট লোড দিবেন, যে কোনো সাইট আপনি লোড দেন, এটার সাথে সাথে এটা ইনস্টল হয়ে যায়। বুঝতে পারছেন? যদি মনে করেন এটা থেকে আপনি আরো আপডেট কিছু ইউজ করবেন, আপনি ইউজ করতে পারেন। তো আমরা সবচেয়ে বেশি ইউজ করি কোন দুইটা? এসইও করার ক্ষেত্রে আমরা এই ইয়োস্ট এসইও আর র‍্যাঙ্ক ম্যাথ, এই দুইটা হচ্ছে মানে ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য খুবই ভালো টুলস। বুঝতে পারছেন? বা প্লাগইন। হ্যাঁ, ওইটাও একই জিনিস। ওইটাতেও আপনি সমস্যা পাবেন, সমস্যা থাকলে ওই লিঙ্কে যাবেন, লিঙ্কের থেকে আপনার ওয়েবসাইটে আনবো, লিঙ্কে সমস্যা সমাধান করবেন, দেখবেন ওইদিকে সমস্যা সমাধান। এটা একটু দেখেন, আমি একটু দেখাই, তখন আপনারা বুঝতে পারবেন বিষয়টা। যেমন ইয়োস্ট এসইও, আমরা এখন কি ইনস্টল করলাম? ইয়োস্ট এসইও। আমরা জানি প্লাগইন যখন আমরা ইনস্টল করি, ইনস্টল করার পরে আমাদের কি করতে হয়? অ্যাক্টিভেট করতে হয়। তো আমরা অ্যাক্টিভেট করলাম এটারে, অ্যাক্টিভেট করলে দেখবেন যে এই জায়গায় চলে আসবে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই দেখেন ইয়োস্ট এসইও এদিকে আসছে, দেখছেন? আপনারা কি রাত্রে ঘুমান টুমান না? ফাইবারের উপরে থাকেন না অন্য কোনো? হ্যাঁ, আপনার চেহারা তো মনে হয় না ফাইবারের উপরে থাকেন আপনি। আচ্ছা, ধরেন আমরা ইউস্টেসিওতে আসলাম। ইউস্টেসিওতে আসলে এটাতে যদি আমরা একটু ক্লিক করি, আমাদের ইউস্টেসিওর এদিকে আসলে আমাদের কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা একটু দেখি। যেমন ধরেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যদি আমরা আসি, এদিকে আমাদের যে সাইটটা আছে এই সাইটের যত ইনফরমেশন আছে সবকিছু এদিকে আসবে। আসার পরে আপনারা এগুলো দেখতে পাবেন। যদি আমরা সেটিংসে যাই, সেটিংসে একটু ঘুরে আসি আমরা আগে। সেটিংসে সব ঠিকঠাক আছে। এগুলো হচ্ছে আপনি যখন ইওস্টেসিওর প্রিমিয়ামটা নিয়ে নেবেন, এই যে প্রিমিয়ামটা নিয়ে নেবেন, এগুলো সব আপনি আনলক করে ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? এখন কথা হচ্ছে আমার মনে হয় এটার ভিতরে ইউজ করতে দিবেন না, এই সাইটে। ফার্স্ট টাইম কনফিগারেশন, আসেন এটা কনফিগার করি। এদিকে দেখেন আমাদের কি বলছে, এসইও ডাটা অপটিমাইজেশন, কন্টিনিউ করলাম। এরপরে সাইট প্রেফারেন্স, আমি সাইটের পার্সোনাল দিলাম, ওয়েবসাইটের নাম এটা থাকবে, ওয়েবসাইট এটা থাকুক, কোনো সমস্যা নেই। এদিকে আমরা যে জিনিসগুলো দিব একটু বুঝেন, এদিকে আমরা যে জিনিসগুলো দিব এগুলো কিন্তু এসইওর জন্য কাজ করবে। মানে ইওস্ট এসইওর ভিতরে আমরা যত ধরনের অ্যাকশন দিব ওই সবগুলোই আমার এসইও অ্যাকশন হবে। কথা বুঝতে পারছেন? মানে আপনি যদি একটা ডট দেন ওইটাও এসইওতে ইম্প্যাক্ট করবে। তো এদিকে যা করবেন প্রফেশনালি কাজ করতে হবে। এদিকে আপনি কি দিতে পারেন, আপনার যে লোগোটা আছে ওই লোগোটা আপনি দিয়ে দিতে পারেন। এদিকে আপনি যে নামটা দিবেন, এই নামটা কোনটা নাম দিবেন, আপনার যে নাম আছে ওই নাম দিবেন, আপনার ইউজার নেম দিলে দিতে পারেন, আপনার সাইট নেম দিলে দিতে পারেন। এটা আমরা আপাতত কন্টিনিউ দিলাম। এদিকে বলতেছে যে সেটিংস মাস্ট বি অ্যাবাউট, আচ্ছা ইমেজ দিতে হবে, ইমেজ তো আমার কাছে নাই, এর থেকে দিব। ধরেন আমরা একটা আপাতত দিয়ে দিলাম, এটা মারা যাবে না, ধরেন এটা দিয়ে দিলাম। এদিকে দেখেন অল্টার টেক্সট দেওয়া আছে। গত ক্লাসের আগের ক্লাসে আমি বলছিলাম অল্টার টেক্সট দিতে হবো। আমি ফেসবুক অ্যাডের ক্ষেত্রে এই জিনিসগুলো আমি বলে আসি আগে ভাগে, যাতে এসইওতে এসে এই কথাবার্তা কম বলতে হয়।
তো ওই ক্ষেত্রে আপনারা কি করবেন, ধরেন এদিকে আমাদের ইমেজটা আছে, এদিকে অল্টার টেক্সট সবসময় আপনার যে কিওয়ার্ড আছে ওয়েবসাইট বানানোর জন্য যে কিওয়ার্ড নিছেন ওই কিওয়ার্ডের উপরে বেস করে এদিকের নামটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? বা এই ইমেজটা রিড করবে কোন নামে, গুগল যখন ক্রল করবে এই নামে ক্রল করবে, ঠিক আছে? তো আপনি যদি এদিকে অল্টার টেক্সটটা সিলেক্ট করেন তখন আর এই নামে ক্রল করবে না, তখন অল্টার টেক্সটটাই এদিকে কনভার্ট হয়ে যাবে। কথাটা বুঝতে পারছি? তো সব সময় যে কোনো জায়গায় আপনি যে কোনো জায়গায় কাজ করেন আপনার এই জায়গাতে অবশ্যই অল্টার টেক্সটটা সবসময় চেঞ্জ করে নেবেন। সোশ্যাল মিডিয়া হোক, এসইও হোক, এসইও তে মাস্ট করতেই হবে, আপনি না করলে এসইও টুলস আপনারা করাবে, ঠিক আছে? কিন্তু যে কোনো জায়গাতে সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গাতে হোক যদি কোনো ইমেজ আপলোড করেন ওদিকে অল্টার টেক্সটটা সিলেক্ট করে নেবেন। বিষয়টা ক্লিয়ার? ধরেন সিলেক্ট করলাম, এটা এদিকে আসলো, এটাও করলাম। সোশ্যাল প্রোফাইলে আমরা দেই, দরকার নাই এগুলা, এটাও করলাম। আমার কেন জানি মনে হচ্ছে এদিকে আমরা হয়তো করতে দিবে না, তারপর আমরা চেষ্টা করি। ফ্রি ওয়েবিনার দরকার নেই। এবার আসেন টুলসে, এসে টুলস পাওয়ার বিবেক, ঠিক আছে। আচ্ছা, এদিকে আমার মোটামুটি সেটিং কি কি করলাম, আমি জাস্ট সেটিংসে গেছি, আমার যে স্টেপ বাই স্টেপ কাজগুলো ছিল স্টেপ বাই স্টেপ কাজ করছি। এদিকে আমি ইমেজটা দিছি, এই ইমেজটা আসলে কোন ইমেজ দিবেন, ইমেজটা দিবেন হচ্ছে আপনার যে সাইটটা আছে, এদিকে যে সাইটটা আছে, এই যে এই যে সাইডের যে লোগোটা আছে, এদিকে যে যদি কোনো লোগো থাকে আপনার ক্লায়েন্টের যে লোগোটা আছে না ওই লোগোটা দিয়ে বসাবেন। ইউজার নেম কোনটা দিবেন, আপনার সাইডে যে ইউজার নেম আছে ওই জায়গাতে ওই ইউজার নেমটা বসাবেন, বসাই এরপরে সেভ দিবেন। আমার কাছে কোনো এই রিলেটেড কোনো ছবি ছিল না, এই কারণে আমি একটা যে কোনো একটা ছবি দিয়ে দিছি, ঠিক আছে? আপনি যখন কাজ করবেন তখন ওইভাবেই ওইগুলো দিয়ে কাজ করবেন। এবার ধরেন আমরা একটা পেজে যাই, চলেন একটু পেজেসে যাই। পেজেসে গেলে ধরেন অ্যাবাউট আস যে পেজটা আছে এই অ্যাবাউট আস পেজটাতে আমরা ঢুকি, আসেন একটু দেখি কি আছে ওই পেজটার ভিতরে। এগুলোতে দেখেন সবকিছু লাল হয়ে রয়েছে এখন। ইওস্টেসিও যখন আপনি কানেক্ট করে দিবেন আপনার সাইডের সাথে তখন আপনার বিভিন্ন জায়গাতে আবার লাল সবুজ দেখাবে, যেদিকে সবুজ দেখাবে ওইদিকে বুঝবেন যে এসইও ঠিক আছে, যেদিকে আপনার লাল দেখাবে ওইদিকে বুঝতে হবে এসইও তে সমস্যা আছে, ঠিক আছে? এটা তো এলিমেন্টর প্রো নাই, আচ্ছা দরকার নাই এলিমেন্টর প্রোর, আমাদের মেইন জিনিসটা হচ্ছে এই জিনিসটা। দেখেন আমার এটা কোন পেজে আসছে, আমি অ্যাবাউট আস পেজ, এই ওয়েবসাইটে যদি আমি অ্যাবাউট আস পেজটাতে যাই, অ্যাবাউট আস পেজ আছে কিনা কে জানে কিছু। দেখেন এই পেজটার ভিতরে অনেকগুলো লেখা আছে না, অ্যাবাউট আস এর ভিতরে, অ্যাবাউট আস, হাউ টু বি বিগিন আওয়ার জার্নি, হ্যান তেন অনেক কিছু লেখা আছে না। এইগুলো যদি এসইও অপটিমাইজড হয় তাহলে এগুলো সব গ্রিন সাইন থাকবে, যদি এসইও অপটিমাইজ না হয় সবগুলো রেড সাইন থাকবে ইউস্ট এসইওতে। বিষয়টা ক্লিয়ার? এখানে সাইট থেকে আপনি দেখতে পারবেন যে এই পেজের এসইও স্কোর কেমন। এই যে ইউস্ট এসইওর একটা লোগো দেখতেছেন উপরে, এই লোগোটার ভিতরে আপনি দেখতেছেন এসইও স্কোর কি আছে, লাল। রিডেবিলিটি মানে আপনার এই যে পেজটা আছে এই পেজের ভিতরে পড়ার মতো কন্টেন্ট, এটা কি অবস্থা, কোনো লাইটই জ্বলে না, মানে এটা অন্ধকার, অন্ধকার মানে এটা পড়া যায় না। তো এটারে আমরা সবুজ করতে হবে। এরপর হচ্ছে আমাদের এই জিনিসগুলো আস্তে 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 যখন আমরা এই এস ইউজ করে কাজ করবো তখন এই বিষয়গুলো আমাদের মানে এই যে টুলসের থেকে শুরু করে এই বিষয়গুলো সব ঠিকঠাক হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এবার আসেন এদিকে দেখি আমাদের কি কি বলতেছে। এদিকে আমাদের প্রথমে কি আছে, ফোকাস কি ফ্রেজ মানে কি, মানে আপনার এই ওয়েবসাইটটা আপনার যে সাইটটা আছে এই সাইটটা কোন কিওয়ার্ডের উপরে ফোকাস করবে বা এটা কোন কিওয়ার্ডের উপরে র‍্যাঙ্ক করবে, এটা বুঝতে পারছি। এখন ধরেন আপনি এটাও চাইতেছেন যে অর্গানিক ফুড, অর্গানিক, এটা তো আমি জাস্ট নিজের মতো করে দিয়েছি, এটা কিন্তু আবার ভাই রিসার্চ করে লিখতে হয়। আপনারা কিওয়ার্ড রিসার্চের ক্লাস হয়েছে না, কিওয়ার্ড রিসার্চের ক্লাস হয়েছিল? আচ্ছা ঠিক আছে, গুগল এর ক্লাস হয় নাই, আচ্ছা গুগলের ক্লাস না হলে তো কিওয়ার্ড রিসার্চের ক্লাস হবে না, আচ্ছা সমস্যা না, আমি আপনারা একটা করাই দিব। ধরেন অর্গানিক ফুড, এটা তো আমাদের অর্গানিক ফুড নিয়ে না, এই পেজটা আমাদের ওয়েবসাইটটা আছে এটা অর্গানিক ফুড নিয়ে না, তো আমরা এটা দিলাম কি অর্গানিক ফুড, এটারে আমরা টান দিয়ে এদিকে নিয়ে আসি, ধরেন অর্গানিক ফুড দিলাম। এটা দেওয়ার পরে এবার দেখেন আমার বলছে মোবাইল রেজাল্ট, ডেস্কটপ রেজাল্ট। এবার মোবাইল রেজাল্টে কেমনে দেখাবে, জিনিসটা এইভাবে দেখাবে,
ঠিক আছে, একটা ইমেজ থাকবে, পাশে হচ্ছে এরকম একটা অ্যাবাউট আস থাকবে, ওয়েবসাইটের নাম থাকবে, তার নিচে একটা মেটা ডেসক্রিপশন থাকবে, বুঝতে পারছি? এরপর হচ্ছে উপরের দিকে কি থাকবে, ওয়েবসাইটের নাম থাকবে, নিচে হচ্ছে স্ল্যাক থাকবে। এখন এই সবগুলোরে হচ্ছে আমরা নিচের দিকে আমরা কাজ করব। এখন ডেস্কটপে কেমন হবে, ডেস্কটপের সাইজ সিস্টেমটা হবে এরকম, উপরে থাকবে নাম, এরপরে স্ল্যাগ, এরপরে ওয়েবসাইটের মানে পেজের নাম, মানে পেজের লিংক, এরপর হচ্ছে আমার মেটা ডেসক্রিপশন। আমি যেই ওয়ার্ডগুলো ইউজ করছি এরই মুখস্থ থাকতে হবে। এই যে স্ল্যাগ, ওয়েবসাইট নেম, টাইটেল, মেটা ডেসক্রিপশন, এইসব মুখস্থ থাকতে হবে। এটা কিন্তু আমি কিছু কই নাই, এটি হচ্ছে এসইও এক্সপার্ট যারা আছে তারা এগুলো বানাইছে। এটা ক্লিয়ার? এবার আসেন আমরা একটা একটা করে ধরে ধরে শেষ করি। এখন আমার কি বলতেছে, এটা দেন অটোমেটিক্যালি নিছে টাইটেল পেজ। টাইটেল পেজ কি ছিল, এদিকে দেখেন আমরা মোবাইল ভিউতে দিই, মোবাইল ভিউতে সুন্দর দেখা যায়। অ্যাবাউট আস, অ্যাবাউট আস, এই যে টাইটেল যে জিনিসটা নিছে এটা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে সে নিয়ে নিছে। কারণ আপনি যদি চান যে এমনি দিবেন না, আপনি আরো সুন্দর করে দিবেন অ্যাবাউট পেজটারে, তখন কি করবেন, এটা দইরা কেটে দেন। কি মাইন্ড করলো কেন এটা? ধরেন অ্যাবাউট আস, মানে আপনি যদি চান যে আপনি ম্যানুয়ালি লিখবেন, আপনি ম্যানুয়ালি লেখেন, কোনো সমস্যা নেই। অ্যাবাউট আস, ওয়েবসাইটের নাম কি, NATUROUS, ন্যাচারাস। এখন দেখেন জিনিসটা কিন্তু একটু ছোট হয়ে গেল না? আমরা কিন্তু আরো চাইলে অপটিমাইজ করতে পারি। এটা এটা হচ্ছে অপটিমাইজিং স্কোর। এই যে লাল সবুজ, এটা এই যে প্রথম দিকে যে ট্যাগ আছিল, এই ট্যাগ গুলো যখন ছিল তখন কিন্তু এই জিনিসটা এদিকে ছিল, কিন্তু আমি যখন নিজে নিজে লিখলাম তখন কিন্তু এটা আরেকটু বাড়ছে। আর আমি যদি এটা আরেকটু কিছু বাড়াইতে চাই তখন কিন্তু আমি এদিকে আরো বাড়াইতে পারবো জিনিসটা। এখন ধরেন এদিকে একটা এআই এর বিষয় আছে যে ইউজ এআই, আমি যদি ইউজ এআই তে ক্লিক করি তখন আমার বলছে প্রিমিয়াম নেওয়ার জন্য। আপাতত আমরা অনেক বড় লোকস, আমরা প্রিমিয়াম নিতে পারতেছি না, এটা আমরা কেটে দিই। কেটে নিয়ে আমরা কি করব, আমরা চাইলে বিভিন্ন সাইট আছে যেগুলোর ভিতরে আমাদের এসইও টাইটেল লেখা যায়, বুঝতে পারছেন? তো ওই সাইটগুলো আপনি ইউজ করতে পারেন এসইও টাইটেল লেখার জন্য। কিন্তু বেস্ট হচ্ছে আপনি আপনার কম্পিটিটরে রিসার্চ করে কম্পিটিটর কি ধরনের কিওয়ার্ড এইসব জায়গাতে রাখছে, ওই ধরনের ওয়ার্ডগুলো এদিকে অ্যাডজাস্ট করে দেওয়া। বুঝতে পারছেন বিষয়টা? বুঝছেন নি? না একটু ঝামেলা হয়েছে মাথাতে? আচ্ছা, ধরেন এই ন্যাচারাস আছে, তো আমরা এদিকে কি লিখতে পারি, ন্যাচারাস, ধরেন ন্যাচারাস ফর অর্গানিক ফুড, অর্গানিক ফুড। আমার সাইডের নামও আসলো, আমি অর্গানিক, আমার অর্গানিকটা কি, আমার মেইন প্রিফারেন্স কি অর্গানিক ফুড না, এই টাইটেলের ভিতরে আমি অর্গানিক ফুড কথাটা ঢুকে দিচ্ছি। এটা বুঝতে পারছেন, মানে পারছি কিনা? অর্গানিক ফুড। গুগলের একটা জিনিস হচ্ছে কি, গুগলের সবসময় তার যে হেডলাইন গুলো আছে, হেডলাইনের প্রথম যে লেটারটা আছে, লেটারটা সবসময় বড় চায়। বুঝতে পারছেন? এটা আমরা গুগলের যখন করতে যাবো, গুগলের একটা পার্ট আছে, ওই জায়গায় আমরা ওই কিওয়ার্ড গুলো সবগুলো বড় হাতে দিতে হয়। বড় হাতে দিতে হয় বলতে কিওয়ার্ডটা মানে প্রথম যে কিওয়ার্ডের যে প্রথম লেটারটা আছে এটা বড় হাতে দিতে হয়। এটা দিলে ভালো করে বুঝতে পারে সে, তার যে অ্যালগরিদমটা আছে ওই অ্যালগরিদমটা ওইভাবে কাজ করে। এই কারণে আমরা কি করলাম, প্রথম যে ইয়েগুলো আছে, আমাদের যে লেটার গুলো আছে, ওই লেটার গুলো আমরা বড় হাতে দিচ্ছি। বুঝতে পারছেন? না অনেকে জিজ্ঞেস করে যে আমরা তো জানি সব ছোট হাতের দেয়, প্রথমটা বড় হাতের হয়, বাকি সব ছোট হাতের হয়, কিন্তু গুগলের এই ফরম্যাটটা হচ্ছে বড় হাতের করে দিতে হয়। বুঝতে পারছি বিষয়টা? এরপর হচ্ছে স্ল্যাগ। স্ল্যাগে কি আছে, স্ল্যাগ মানে কোন জায়গাটা ভাইয়া, স্ল্যাগ হচ্ছে এই যে এই জায়গাটা, আপনার ওয়েবসাইটের নামের পরে কোন জায়গাটা দেখাবে, মানে আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, ধরুন আপনি এই লিঙ্কটাতে ক্লিক করছেন, ক্লিক করার পর আপনার কোন জায়গায় রিডাইরেক্ট করবে বা কোন সাইডে নিয়ে যাবে, ওই জিনিসটা যে নিচে দিয়া দেওয়া থাকে ওই জিনিসটার বলে স্ল্যাগ। কি বলে এটারে, স্ল্যাগ। এই স্ল্যাগটা কিন্তু আসলে কোনো কাজ করে না, স্ল্যাগটা জাস্ট দেখা যায়। এটা থেকে এমন না যে স্ল্যাগ আপনি ক্লিক করতে পারেন, স্ল্যাগটা জাস্ট একটা পাথ দেখায়। পাথ বুঝেন তো, মানে আপনি এই ডোমেন থেকে কোন জায়গায় যাইতেছেন বা এই জায়গাতে ক্লিক করলে আপনি কোন জায়গায় যাবেন এটা বোঝায় স্ল্যাগটা। এটা ক্লিয়ার? তো আমরা স্ল্যাগটা যদি চাই যেমন আছে এমনি রেখে দিতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা তো ইম্প্যাক্ট ফেলবে না। এবারে মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা সুন্দর করে চলে যেতে পারি কার কাছে, মেটা ডেসক্রিপশন, চ্যাট জিপিটির কাছে না, চ্যাট জিপিটি বা আছে এটা লাইক ফর এসইও ওয়েবসাইট। উবার সাজেস্ট দিয়েও আপনি লিখতে পারেন। আপনার এদিকে দেখেন এগুলো যতগুলো সাইড আসছে সবগুলো হচ্ছে এসইও নিয়ে কাজ করে, এগুলোর প্রতিটার ভিতরে যাবেন মেটা ডেসক্রিপশন লেখার একটা পার্ট আছে, ওইদিকে এআই দিয়ে মেটা ডেসক্রিপশন লেখে।
এটা বুঝতে পারছি? ওই জায়গাতে গেলে আপনি মেটা ডেসক্রিপশন লিখতে পারবেন। আবার আপনি যদি উবার সাজেস্টে আসেন, আল্লাহ জানে লগইন করা আছে কিনা প্রিমিয়ামটা। এটা সবচেয়ে বড় সমস্যা যে আপনার যদি প্রিমিয়াম না থাকে সেক্ষেত্রে আপনি কাজটা করতে পারবেন না। সর্বোচ্চ মানে তিনটা আপনি টাইটেল বানাইতে পারেন এআই দিয়ে ফ্রিতে। আর যদি প্রিমিয়াম করতে হয় সাইন আউট হয়ে গেছে। যদি প্রিমিয়াম করতে হয় সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম যদি করে নেন তাহলে আনলিমিটেড আপনি কাজ করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? আমার কথা বুঝতে পারছেন? ধরেন এআই রাইটার, এই যে এদিকে এআই রাইটার আছে, আসেন তো দেখি এটা দিয়ে কাজ করা যায় কিনা। ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন আসলে কেমন হয় এটা নিয়ে কারো ধারণা আছে? মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনটা হচ্ছে ধরেন আপনার যে ওয়েবসাইটটা আছে এই যে অ্যাবাউট আস পেজ, এই অ্যাবাউট আস পেজের ভিতরে কোনো একটা ক্লায়েন্ট যদি আসতে চায় সে আসলে কেন আসবে এই পেজটার ভিতরে। আমি একদিন বলছিলাম আপনাদেরকে, আমি মেটা ডেসক্রিপশন বুঝাইছিলাম মনে হয়। মানে আপনি ধরেন ডোমেইন লিখে সার্চ করছেন, এখন আপনি কেন একটা ক্লায়েন্ট কেন আপনার ওয়েবসাইটের ভিতরে আসবে, আরো 10টা ওয়েবসাইট থাকার পরেও আপনার ওয়েবসাইটে কেন আসবে? ঠিক আছে, সে হয়তো লিখছিল বাই ডোমেন, আর বাই ডোমেন লিখে আপনার যে মেটা ডেসক্রিপশনটা আছে বা ছোট করে যে ডেসক্রিপশনটা আমরা দেখি ওইটা আমরা বলি কি মেটা ডেসক্রিপশন। কোন জায়গায় আছে এটা? এটা হচ্ছে আপনার হারাই বলছি বারবার, এই যে এই পার্টটা আছে এই পার্টটার ভিতরে আমরা কি লিখি, এই পার্টটার ভিতরে এমন সব কিওয়ার্ড আমরা দিয়ে রাখি যে কিওয়ার্ডের মাধ্যমে ক্লায়েন্ট আমার ওয়েবসাইটে আসতে বাধ্য হয়। এখন এইদিকে যে কিওয়ার্ড গুলো দিব এই কিওয়ার্ড গুলো আমাদের বুঝা দিতে হবে। বুঝা দিতে হবে মানে কি? বুঝা দিতে হবে মানে হচ্ছে আমার ক্লায়েন্ট, আমার যে ক্লায়েন্ট আছে, আমার যে ক্লায়েন্ট বেসটা আছে সে যে সার্চ করবে ওই সার্চের ক্ষেত্রে সে কি কি মাথায় রাখে, ওই কি কি মাথায় রাখার পরে সে যে চিন্তা করতেছে যে আমার এই জিনিসটা থাকতে হবে, আমি এই ওয়েবসাইট ঢুকতে গেলে আমার এই জিনিসটা থাকতে হবে, তো ওই জিনিসটা আপনার মেটা ডেসক্রিপশনে থাকে। এখন ধরেন অর্গানিক ফুড নিয়ে সে সার্চ করছে, অর্গানিক ফুড নিয়ে সার্চ করার পরে আপনার এই অ্যাবাউট আস পেজটা আসছে, আর আপনি এদিকে লেখা রাখছেন খুব সুন্দর করে লেখা রাখছেন যে আপনি যে প্রোডাক্টগুলো সেল করেন 100% অর্গানিক, কোনো ধরনের ভেজাল নাই। ঠিক আছে, এই কথাটা আপনি লিখছেন কিন্তু আপনার যে কম্পিটিটর যারা র্যাঙ্ক করতেছে আপনার সাথে তারা কেউ লেখে নাই, তখন কিন্তু আপনার ওয়েবসাইটের ভিতরে বা আপনার যে সার্চ রেজাল্টটা আছে ওই সার্চ রেজাল্টে ক্লিক করবে। বুঝতে পারছেন বিষয়টা? কিন্তু আপনি যদি এরকম কিছু না লেখেন, আপনার কম্পিউটার যদি আরো সুন্দর কিছু লেখা রাখে তখন ওই জায়গাতে যায় ক্লিক করবে। বুঝতে পারছি? তো এদিকে মেটা ডেসক্রিপশনের বিষয়টা হচ্ছে যে আমাদের এরকম করে সুন্দর করে মেটা ডেসক্রিপশনটা লিখতে হবে। এখন ধরেন আমরা যদি একটু লিখি যে we provide like white yes organic food তো ঢুকাই দিছি and organic food we live in world visit our website, visit our website। এবার দেখেন আমি যে পুরো জিনিসটা লিখলাম খেয়াল করছেন কিনা আমি জানি না, এদিকে কিন্তু আমি আস্তে 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 জিনিসটা অপটিমাইজ করছি। মানে এই জিনিসটা আমি যত লিখছি তত এটার অপটিমাইজ করা হয়েছে। এখন এই যে অর্গানিক ফুড যে বিষয়টা আছে এটা আমার দিকে রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ আমার এই ওয়েবসাইটের কি ফ্রেজটা হচ্ছে অর্গানিক ফুড। এই জিনিসটা আপনার এদিকে রেখেই আপনার কাজ করতে হবে, না এই জিনিস নাই, এই জিনিসটা রেখে আপনি কাজ করতে থাকেন দেখবেন যে আপনার এটা আরো কমতে থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? তো ওই জিনিসটা যত বেশি রাখবেন আপনার ওই অর্গানিক ফুডের
ক্যাটাগরিতে আপনার এই জিনিসটা র্যাঙ্ক করার সম্ভাবনা তত বাড়বে। বুঝতে পারছি? এদিকে আরো অনেক ফ্যাক্টর আছে, যেমন এদিকে কিছু পিক্সেলের হিসাব আছে, ওই পিক্সেলের বাইরে আপনি লিখতে পারবেন না। এটা একটু টেকনিক্যাল সাইডের জিনিসপত্র, এত কিছু জানার দরকার নাই। যেহেতু আমরা টুলস ইউজ করতেছি, আমরা এই টুলসটা আমরা যেভাবে ইন্টিগ্রেট করতেছে ওইভাবে আমরা কাজ করে গেলে আমাদের টেকনিক্যাল যে পার্টগুলো আছে ওই টেকনিক্যাল পার্টগুলো সলভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এবার দেখেন আমার কিন্তু এই যে এই পার্টটা আছে, মানে সার্চ রেজাল্টের যে পার্টটা আছে এই পার্টের কাজ শেষ। মানে এই সার্চ রেজাল্টে আমি এদিকে যে জিনিসটা লিখছি এই জিনিসটা দিয়ে শো করব। বুঝতে পারছি? তো এই জায়গাতে আপনার যতটুকু শো করবে অতটুকুর ভিতরে আপনার সুন্দর করে লিখে দিতে হবে। এই যে দেখেন এদিকে আমরা যেমনে লিখে দিছি এই জিনিসটা গুগলে শো করবে। বিষয়টা ক্লিয়ার? এবার আসেন এসইও অ্যানালাইসিস। এসইও অ্যানালাইসিস এর ভিতরে আসলে দেখবেন যে আপনার এদিকে বলতেছে যে আউটবাউন্ড লিংক নাই, রিফ্রেশ কি ডেনসিটি কম আছে এদিকে। এরপর হচ্ছে কিফ্রেজের কাহিনী আছে, এটা আমরা ঠিক করতে পারি, এটাতে প্রিমিয়াম লাগে। এরপর হচ্ছে এদিকে কিছু আছে রেড মার্ক করা, কিছু আছে ইয়েলো মার্ক করা, কিছু আছে গ্রিন মার্ক করা। যেমন ইমেজ, আমার ওয়েবসাইটের ভিতরে ইমেজ থাকবে স্বাভাবিক। এরপর হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, আমি ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্ক কানেক্ট করবোই স্বাভাবিক। এরপর হচ্ছে কি ফ্রেজ, আপনার ইন্ট্রোডাকশন, মানে আমার এই অর্গানিক ফুড, আমি তো অর্গানিক ফুডটা আপনার মন মতো নিয়ে নিছি, কিন্তু এই অর্গানিক ফুড কথাটা আমার ওয়েবসাইটের ভিতরে আছে, এই কারণে আমার এই জিনিসটাও নিয়ে নিছে। আপনার যদি না থাকে সেক্ষেত্রে এটা লাল বা কমলার পার্টে দেখাবে। এবার দেখেন লাল বা কমলার যে পার্টগুলো আছে এদিকে আমার কি বলতেছে যে ইমেজ কি ফ্রেজ, ইমেজের ভিতরে আমার যে কি ফ্রেজটা আছে ওইটা ইমেজের কি ফ্রেজে নাই। তো ইমেজের কি ফ্রেজ আমার করতে গেলে কি করতে হবে, এদিকে ধরেন এই জায়গাতে যদি আমি ক্লিক করি তখন আমার এদিকে সে বুঝাবে যে আসলে ও এই যে লেখাটা লেখছে এই লেখাটা দিয়ে সে আসলে কি বোঝাতে চাইছে। আপনি যদি না বুঝেন, আপনি যদি মনে করেন যে এদিকে আসলে কি বলছে আপনি বুঝতেছেন না, তখন আপনি কি করবেন, এটার উপরে ক্লিক করবেন, শিফট ধরবেন আর এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটা সাইট খুলবে, ওই সাইটে সুন্দর করে লেখা আছে সে আসলে এই লাইনটা দিয়ে কি বোঝাতে চাইছে। আর যদি আপনার এত টাইম না থাকে তখন কি করবেন, এদিকে সুন্দর করে পড়বেন। দেখেন image on this page don't have alter alternative, মানে alter text, যেটা alter text reflect topic your text, মানে আপনার ইমেজের ভিতরে আপনার অল্টারটের ভিতরে আপনার যে ফোকাস কিওয়ার্ডটা আছে ওই ফোকাস কিওয়ার্ডটা শো হইতেছে না। কারণ আমরা কি করতে পারি, আমার যে ফোকাস কিওয়ার্ডটা আছে এটা একটু কপি করি, এরপরে আমার যে সাইটটা আছে এই যে এদিকে যে সাইটটা আছে এখন কাহিনী হচ্ছে এই কারণে আমরা এলিমেন্টর প্রোটা ইউজ করি। এলিমেন্টর প্রো দিয়ে আমরা সাইটে যাব, সাইটে গিয়ে ওইদিকে আমাদের ইমেজের এক্সটেনশনটা একটু অল্টার টেক্সটটা চেঞ্জ করতে হবে। ঝামেলা করিস না, চলে আয়। কি অবস্থা এসিওর ক্লাস? আমি কয়েকটা দেখাই দিলে এরপর বাকিগুলো আপনারা নিজেরাই বুঝবেন। কারণ ইজি ইজি কাজ যেগুলো আছে এগুলো অটোমেটিক করাই আছে। এই যে নিচে যে ইমেজের ইয়াগুলো দেখলেন, ইন্টারনাল লিঙ্কগুলো দেখলেন, আপনি যখন নতুন একটা সাইট বানাবেন তখন এগুলো থাকবে না, এগুলো হচ্ছে লাল দাগের ভিতরে থাকবে বা সবুজ, আর কমলা যে মার্ক করা জায়গাটা আছে ওই জায়গাটার ভিতরে থাকবে। এটা তো আমরা টেমপ্লেট ইনস্টল করে দিছি, তো টেমপ্লেটের ভিতরে এইসব জিনিসপত্র এসইওর কিছু জিনিসপত্র এগুলো আগে থেকেই করা আছে। যেমন সাইটে লোড নিছে, আমরা কন্টিনিউ করি, কন্টিনিউ করার পর আমার কি বলছে, আমার যে ইমেজটা আছে ইমেজের ব্যাকএন্ডে ঝামেলা আছে। তো চলেন আমরা একটু ইমেজটা দেখি। ইমেজের ব্যাকএন্ডে দেখেন অল্টারনেটিভ টেক্সট কিছু আছে এদিকে, অল্টারনেটিভ টেক্সট আমরা বসাই। টাইটেল আমরা যদি না দিতে চান দিয়েন না, দরকার নাই, আপনি চাইলে এটির ভিতরেও বয়া দেন, এটি কোনো সমস্যা নাই, এটি মাইন্ড করে না কেউ কিছু। বসে দিলাম, সিলেক্ট দিলাম। আবার এই পেজের ভিতরে আর কিছু আছে কিনা, এটা আছে, এটাতে আমরা যাই, অল্টার টেক্সট, এই দেখেন সবগুলোতে অল্টার টেক্সট বসাতে হবে। এবার বুঝছেন অল্টার টেক্সটের গুরুত্বটা কেন আমরা দিতেছি, কারণ এসইও বেসিক করে হচ্ছে আপনার অল্টার টেক্সট উপর। আপনার গুগলের যখন ক্রোলার আসবে বা ধরেন ওয়েবমাস্টার ক্রোলার যখন আসবে আপনার কাছে, তখন সে কি করবে, আপনার সাইটটার ভিতরে সাইটটাতে আইসা সে আপনার অল্টার টেক্সট ধরে ধরে আপনার ছবিগুলোরে ইন্ডেক্স করবে। তো ইন্ডেক্স করতে গেলে যদি মনে করেন আপনার নামই না পায় তখন তারে সে কারে ইন্ডেক্স করবে, তো ইন্ডেক্স করার মানুষ পাবো না, মানে ইন্ডেক্স করার মতো জায়গা পাবো না। এই কারণে আপনার যে সাইটটা আছে ওই সাইট ধরে সে ইন্ডেক্স করবে। এটা বুঝতে পারছি? এবার ধরেন আমি এটা আপডেট দিলাম, দেখি চলেন দেখি এটা কাজ করছে কিনা, মানে ওই যে ইরোডটা আছে ওই ইরোডটা গেছে কিনা দেখি। এলিমেন্টরের কোনো কাজ করবেন, কাজ শেষ হচ্ছে আপডেট দিবেন, কি দিবেন, আপডেট দিবেন। আপডেট যদি না দিয়া বের হয়ে যান, বের হয়ে দিবে না, একটা ইরোড দেখাবে যে এদিকে সমস্যা আছে। যদি ধরেন যে আপনার ইরোডটা দেখছেন তার মানে বুঝে নিবেন যে আপনার কোনো একটা জায়গায়
সমস্যা আছে। তো সমস্যাটাকে সমাধান করবেন, তারপরে গিয়া বের হবেন। মানে ক্যান্সেল করে বাইরে যান না, ক্যান্সেল করে বাইরে গেলে পুরো কাজ শেষ। অনেকক্ষণ ধরে যে কাজ করতেছিলেন ওই কাজ একদম পানিতে চলে যাবে। এবার আসেন আমরা এবার একটু ইউজ টেসিওতে যাই, আবার ব্যাকে যাইতে হবো। এরকম প্রতিটা সমস্যা ধরবেন, প্রতিটা সমস্যা ধরে ধরে আপনি ওয়েবসাইটে আসবেন, আইসা আইসা প্রতিটা সমস্যার সমাধান সলভ করতে হবে। বুঝতে পারছেন? দেখি ওইটা গেছে কিনা। আসেন। দেখেন, আমি নিজে কিন্তু ভুল করে গেছি। আমি কিন্তু এদিক থেকে আপডেট দেইনি, পুরো কাজটাই কিন্তু শেষ। এটা সবুজ সাইন করছিলাম, আপডেট দেয় নাই, পুরোটাই গেছে। কারণ আবার কি করতে হবে, আবার শুরু থেকে সব করতে হবে। অর্গানিক ফুড, আমি ওই লিঙ্ক থেকে ক্লিক করে গেছি গা, ওইটাও গেছে সাথে সাথে। অ্যাবাউট আস, আপনারা একটু ঘুমান, যারা ঘুমানোর দরকার আছে তারা একটু ঘুমান, আমি লেখেন, আমি ডাক দিব আপনাদেরকে, আপনারা নিশ্চিন্তে ঘুমাই যান। স্ল্যাক জ্যামনাসান থাকবে, এটা কপি করার দরকার আছে। আর এসইও করার সময় কি আপনারা যে লেখাগুলো লিখবেন এটা একটু কষ্ট করে একটা জায়গার ভিতরে নোট টোট করে রাখেন, বাই চান্স আমার মতো এরকম ঝামেলা করলে তাতে আইনা বয়া দিতে পারে। বুঝতে পারছেন? এই যে উইন্ডোজ ভি এর ভিতরে টিপ দিবেন, উইন্ডোজ বি এর ভিতরে ক্লিক করলে আপনি এই সবগুলো জমা রাখতে পারবেন। এটা আগে একটু ওপেন করে নিতে হবে, মানে যখন আপনি কাজ শুরু করবেন তার আগে একবারই করতে হয়। আপনি উইন্ডোজ যখন উইন্ডোজ দিবেন তারপর পরে উইন্ডোজ বি টিপ দিবেন, উইন্ডোজ বি টিপ দিলে এরকম একটা নোটপ্যাডের মতো ওপেন হবে। ওইটা টার্ন অন করে দিলে, টার্ন অন করে দেওয়ার পর এরপরে যত যত কিছু কপি করবেন সব জায়গাতে থাকবে, কিন্তু ল্যাপটপ বন্ধ করবেন আর এটা আবার চলে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাসও আপনি কাজ করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি আবার একটু অপটিমাইজ করে নেই এসইও। দেখেন একটা জিনিস দেখেন, কিছুক্ষণ আগে আমার এটা কি ছিল, সবুজ ছিল, প্রথমে কি আছিল, লাল আছিল, এরপর সবুজ হয়েছে, এখন কি হয়ে গেছে, কমল হয়ে গেছে, মানে অতিরিক্ত আমি দিয়ে দিচ্ছি। এদিকে অতিরিক্ত দেওয়া যাবে না। অতিরিক্তটা কোন জায়গায় হয়েছে, এই জায়গা থেকে অতিরিক্ত হয়েছে, কেটে দেন।
এটা সবুজেই রাখবেন। বুঝতে পারছি বিষয়টা? অতিরিক্ত কোনো কিছু দেওয়ার দরকার নাই, যেমনে আছে এটা সুন্দর করে ভদ্রভাবে রাখেন। অতিরিক্ত সবকিছুই সমস্যা। এবার এই যে এসইও অ্যানালাইসিসে ক্লিক করি, আমরা ক্লিক করলে দেখেন কিছুক্ষণ আগে যে আমাদের একটা ইরর ছিল অল্টার টেক্সটে, এই ইররটা কি এখন আর আছে? এই অল্টার টেক্সটের ইররটা কি গেছে, কারণ আমি ওই ওয়েবসাইটের ভিতরে অল্টার টেক্সটে আমার কি ফ্রেজ যেটা আছে ওই কি ফ্রেজটা আমি বসায় আসছি। এখন আমার কি বলতেছে আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক কোনটা বলেন তো? হ্যাঁ, মানে আপনার যে লিঙ্কটা আপনার সাইটের বাইরে লিঙ্ক জায়গা, মানে আপনি কোনো একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তো এটা আপনি কি করতে পারেন, আপনি যদি দেখি আমাদের সাইটগুলোতে কোনো কিছু আছে কিনা এরকম কানেক্ট করার, এরকম কোনো সিস্টেম নাই এটার ভিতরে। এখন ধরেন আপনার সাইটের ভিতরে কোনো সিস্টেম নাই, তখন আপনি কি করবেন? তখন আপনার একটা সিস্টেম বানিয়ে নিতে হবে। যেহেতু আমাদের এই সিস্টেমটা এই ওয়েবসাইটের উপর আমাদের কোনো হাত নাই বা এটারে এডিট টেডিট করা একটু রিস্ক, এই কারণে আমরা কিছু করতেছি না। কিন্তু আপনারা কি করবেন, যেমন আমার ওয়েবসাইটে যদি আসেন, আমার ওয়েবসাইটে গেলে দেখবেন যে এদিকে ইয়ার অ্যাড কানেকশন আছে, সোশ্যাল মিডিয়ার কানেকশন আছে। এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, আমার ওয়েবসাইটের আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক করা আছে এদিকে। এই লিঙ্কগুলো আমার কি হিসাবে কাজ করছে? আউটবাউন্ড লিঙ্ক হিসেবে কাজ করছে। মানে আপনি এদিকে যদি ক্লিক করেন আমার কই নিয়ে যেতেছে? ফেসবুকে নিয়ে যেতেছে। তো এটা হচ্ছে আমার কি হিসেবে কাজ করতেছে আমার সাইটের ভিতরে? আউটবাউন্ড লিঙ্ক হিসেবে। আউটবাউন্ড লিঙ্ক হিসাবটা বুঝতে পারছেন? যদি আপনার সাইটের ভিতরে সোশ্যাল মিডিয়ার কানেকশন থাকে, মানে সোশ্যাল মিডিয়া আইকন থাকে, জাস্ট লিঙ্কগুলো কানেক্ট করে দিবেন। আর যদি না থাকে, তখন আপনার যে ওয়েবসাইট ডেভেলপার আছে ওনারা বলবেন আপনার সাইটের ভিতরে বা যে সাইটটা আছে ওই সাইটটার ভিতরে একটা সোশ্যাল মিডিয়ার পার্ট করে দেওয়ার জন্য। দেখুন প্রতিটা ওয়েবসাইটের হয় উপরের দিকে না হয় নিচের দিকে তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো থাকে। কেন থাকে? ওই আউটবাউন্ড লিঙ্কটা কানেক্ট করার জন্য। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন? তো ওই জিনিসটা যদি আমরা করি তখন এটা কি হয়ে যাবে, তখন এটা আস্তে করে এই জিনিসটাও রিমুভ হয়ে এদিকে চলে আসবে। এটা বুঝতে পারছি? বুঝতেছেন কিনা কথা? আচ্ছা, এরপরে দেখেন কোন জায়গায় জানি সমস্যাটা ছিল। অল্টার টেক্সট, অল্টার টেক্সট, অল্টার টেক্সট, ওই সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা, এরপর যে কিফ্রেজ ডেন্সিটি, কিফ্রেজ ওয়াজ ফাউন্ড ওয়ান টাইমস। এরপরে বলতেছে দ্যাট ইজ লেস দেন রিকমেন্ডেড মিনিমাম টু টাইমস টেক্সট লেন্থ। মানে আপনার যে কিফ্রেজটা নিছেন ওই কিফ্রেজটা আপনার ওয়েবসাইটের ভিতরে অন্তত ২ বার থাকতে হবে। আছে কয়বার? একবার। তো আপনার একবার আছে, এটা ২ বার করে দিতে হবে। তো তাইলে এবারে কি করতে হবে? আমার এটা আপডেট করে দিতে হবে। আপডেট করে কই যেতে হবে? আমার এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা সমাধান করতে হবে। মানে আমার ওয়েবসাইটের যে কনটেন্ট আছে ওই কনটেন্টে একবারের জায়গায় ২ বার বসায় দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? ফোকাস কিওয়ার্ডের ক্ষেত্রে আপনার এটা ফোকাস কিওয়ার্ড যদি আপনি মনে করতেছেন যে আপনি জানেন না যে ফোকাস কিওয়ার্ডটা কি হওয়া দরকার আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে। এই যে ইউএসপিএসইউ আছে, যখন আপনি ইনস্টল করছেন তখন সে নিজে নিজে ক্রল করছে না? এই ক্রল করার পরে তারা নিজেরাই একটা বাইর করে নেয় যে আপনার কি ফোকাস কিওয়ার্ড হইতে পারে। তখন আপনি ওই লিঙ্কের ভিতরে ক্লিক করলে যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট হয় সে আপনারে একটা কিওয়ার্ড সাজেশন করে দিবে। আর যদি মনে করেন যে ফ্রি না, সেক্ষেত্রে তো আর কিছু করার নাই। এদিকে আমরা একটু ইয়াতে দেখি যে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ওয়ান টাইমস দ্যাট ইজ লেস দেন। আচ্ছা ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে এখন যেতে হবে, এটা আমরা আপডেট করছি। এটা একবার না বলে ১০ বার আপডেট করে যান, তারপরে আপডেট করে যান, নাইলে দেখবেন যে যা কাজ করতেছেন আমার মতো উদয় হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এদিক থেকে আবার আমরা কই যেতে হবে? এলিমেন্টারে। এই দেখেন এই ইরোডটা যখন আইব তখন বুঝে নেবেন কোন একটা ঝামেলা আছে। বুঝতে পারছেন? এটা বারবারই আসবে, কিন্তু যতবারই আসবে ততবারই একটু আপডেটটা দিয়ে নিয়ে। এখন কি আসছে? এই যে আমি টিপ দিলাম এখন কি আসছে? মানে তখন কিছু একটা আমি করছিলাম যেটা আপডেট হয়নি। আমার ফোকাস কিওয়ার্ড কি জানি ছিল? অর্গানিক ফ্রুট। আপনারা বুঝতেছেন? হ্যাঁ, কষ্ট হয়ে যাচ্ছে অন পেজে, যদি কোন কষ্ট হয়ে যাচ্ছে অফ পেজ টেকনিক্যালে তো বলবেন যে ঘুমাই যাচ্ছে। এগুলা সে কষ্ট কেন হইতেছে আপনারা জানেন? আপনারা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনারা সাইটটা মানে ওয়েবসাইট নিয়ে কাজ করেন নাই, বা ওয়েবসাইট কিভাবে কাজ করে ওই জিনিসটা আপনারা প্র্যাকটিস করেন নাই। যদি ওই জিনিসটা প্র্যাকটিস করতেন তাহলে এগুলো ঝামেলা হতো না।
এই যে আপনারা যারা ওয়ার্ডপ্রেসের এলিমেন্টরের ক্লাসটা করছেন, এই জিনিসগুলো আমি কথা বলছি না, 9.6 এরপরে কি হবে স্টাইল, অ্যাডভান্স, লেআউট, এগুলো নিয়ে কথা বলছি না। তো এদিকে তো তারা এই সেম জিনিসটাই করছে, দেখেন তারা কত সুন্দর করে ওয়েবসাইটটা বিল্ড করছে। এদিকে কন্টেনার আর কন্টেনার খেলা না, শুধু কন্টেনার ভিতরে কন্টেন্ট, এই হচ্ছে বিষয়। তো এদিকে আমার কি বলতেছে, আমার এদিকে ন্যাচারাল যে বিষয়টা আছে অর্গানিক ফুডের আধিক্যতাটা মাত্র একবার আছে, তো একবারটা কই আছে? দেখেন সে কি আসলে ভুল ধরছিল না ঠিক ধরছিল? আচ্ছা, এবার আমরা কি করতে হবে, এটারে দুইবার করে দিতে হবে। এবার দুইবার আমরা কেমনে করতে পারি, কোনো একটা জায়গার ভিতরে আমার এই জিনিসটা ঢুকাইতেই হবে, অর্গানিক ফুড কথাটা ঢুকাইতে হবে। তো কোন জায়গায় ঢুকাইতে পারি, যেহেতু এই ওয়েবসাইট আমি বানাই নাই, তাহলে আমি জানি না কোন জায়গাতে ঢুকাইতে হবে, আমি কোনো একটা জায়গাতে ঢুকাই দেবো। ঠিক আছে, ক্লিনিক্যালি আওয়ার জার্নি, কোথায় ঢুকা যায়, কোথায় ঢুকানো যায়, এটা কিন্তু ঢুকাই দিলেই কিন্তু হবে এরকম কিন্তু না, বিষয়টা আপনার কথার সাথে কথাটা মিলতে হবে। ঠিক আছে, উই বিলিভ দ্যাট, আচ্ছা এদিকে আমরা একটা লাইন বাড়াই দিই, এদিকে টেক্সট কোথায় কোথায় আছে, এই আলগাইন না বসাই দিছে এদিকে, আলাদা বসাই দিছে মনে হয় ইনফো বক্স। হোয়াট ইজ দ্য টেক্সট, ইনফো বক্স, এই তো পেজ 100% কন্ট্রোল ভি দিয়ে বসাই দেন অর্গানিক ফুড ডট আপডেট। চলেন দেখি এটা আপডেট হয়েছে কিনা। এত গরম লাগতেছে কি লিগা? হ্যাঁ কি এসি দিলে কি আরো ঘুমে জুড়েন? এই জায়গাটার ভিতরে একটু ওয়ার্ম ওয়ার্ম ফিল হচ্ছে। আচ্ছা, আপনার আর ঘুম দেখে আমার নিজের ঘুমাইতেছে। আমি রাতে ৩টা ৪টার দিকেও ঘুমাই না, কালকে কালকে মনে হয় কালকে ৫টার দিকে ঘুমাইছি। হ্যাঁ নামাজ পড়ে ঘুমাইলাম, হ্যাঁ ৫টার দিকে ঘুমাইছি। ভোর ৫টা কি রাইত হয়? আপনি কাজ করলে আপনি ফাইবার আপওয়ার্কে অ্যাক্টিভ থাকলে তো আপনার ৫টা ৪টা ৫টার দিকে আপনার একটু সজাগ থাকতেই হবে। তখনই তো আপনার পিক পিক টাওয়ার, মানে পিক আওয়ার। সাইট যত বেশি আপনার মানে লোডিং স্পিডটা বেশি হবে, আপনার এইসব কাজ করতে তত মজা লাগবে, বুঝছেন? আপনার সাইট যত স্লো হবে এই কাজগুলো করতে তত বিরক্ত লাগবে। এবার দেখেন আমার এদিকে দুইবারের একটা ফ্যাক্টর ছিল, ওই দুইবারের ফ্যাক্টরটা কি দিকে আছে? দুইবারের ফ্যাক্টরটা নাই। কঠিন কি লাগতেছে আসলে আপনার কাছে? কারণ আমি তো আমরা কঠিন করে কিছু বুঝাইতেছি না, আমি চাইলে আরো কঠিন করতে পারি, এটা আরো একটু অ্যাডভান্স টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করতে পারি, আমি বাংলা ভাষায় বুঝেছি। এবার দেখেন এদিকে আমার কি বলতেছে, যে মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড বাট ডাজ নট কন্টেন্ট কি ফ্রেজ। এবার একটু খেয়াল করেন, আমরা যত জায়গায় কাজ করলাম আমরা কি নিয়ে কাজ করতেছি, আমরা কি নিয়ে কাজ করতেছি সব বারবার জায়গাতে কি ফ্রেজটা নিয়ে। মানে আপনার ওয়েবসাইটের ভিতরে কি ফ্রেজটা হচ্ছে মেইন জিনিস, মানে আপনার মেইন যে কিওয়ার্ডটা আছে, মাদার কিওয়ার্ড যেটা আছে, ওইটা কিন্তু 100% আপনার মেইন একটা পার্ট। আপনার ওই জিনিসটা যত বেশি আপনি অপটিমাইজ করে আপনার ওয়েবসাইটটা বানাইতে পারবেন, এসইও তে তত কম সময় আপনার দিতে হবে। এই জিনিসটাকে আপনার বুঝতে পারতেছেন? বা আপনার অর্ডার টেক্সটগুলো যত বেশি স্ট্রং হবে তত কম আপনার এসইওর ভিতরে হাত দিতে হবে। এমন না যে এসইও হাত দিতে হবে না, কিন্তু ওই জিনিসগুলো আপনার ইজিলি কাজ করে ফেলতে পারবেন। বুঝতে পারছি? তো সার্চ ইঞ্জিন সবচেয়ে বেশি কোন জিনিসটা দেখে? আপনার কি ফ্রেজ বা আপনার কিওয়ার্ড বা আপনার অল্টার টেক্সট কি আছে, ওই জিনিসগুলো বেশি সার্চ ইঞ্জিন ফোকাস করে। এই জিনিসটা পড়লেই তো আপনি বুঝতে পারতেছেন যে সার্চ ইঞ্জিন কি চাইতেছে। বুঝতে পারতেছেন না আপনারা? আমি কিন্তু প্রথমে লাল দাগগুলা শেষ করতেছি, এরপর আস্তে আস্তে কমলা দাগ করবো, আর সবুজ দাগ তো করাই আছে। সবুজ দাগে কিছু করার দরকার নেই, এগুলো 100% এসইও কমপ্লিট আছে। এদিকে আমি কি বলতেছে,
হ্যাঁ, মেটা ডেসক্রিপশন হ্যাজ, আচ্ছা ঠিক আছে, এটা কোন জায়গায় কন্টেন্ট করতেছে না, ডেসক্রিপশনে, মেটা ডেসক্রিপশনে কন্টেন্ট করতেছে না। মেটা ডেসক্রিপশন কোন জায়গাটা, দিস ইজ মাই মেটা ডেসক্রিপশন। তো আমার এই জায়গাতে কি করতে হবে, অর্গানিক ফুডটা ঢুকিয়ে দিতে হবে, অর্গানিক প্রোডাক্ট আছে, অর্গানিক প্রোডাক্টের জায়গায় কি ঢুকিয়ে দেবো, ফুড। চলেন দেখি উনি মাইন্ডটা সারছে কিনা, ওনার ওনার মাইন্ড কমপ্লিট। ভিডিও বুঝতে পারছেন, জিনিসটি মজার না? অন পেজ এসে কিন্তু মজার একটা জিনিস, আপনি যদি কাজটা করতে পারেন, জাস্ট সমস্যা দেখবেন সমাধান করবেন, সমস্যা দেখবেন সমাধান করবেন, মজার জিনিস না এটা? বুঝতেছেন আপনি? আচ্ছা, আপনি যদি আমার লিডের পিছনে, তো আমি আর দেখতেছি না আর কি। এবার দেখেন আউটবাউন্ড লিঙ্ক, এটাও আমি করে দেখাই, লাল জিনিসটা আমি করে দেখাইতেছি, কারণ হচ্ছে যে এটা একটা বেশিক্ষণ লাগবে না, এটা করে দেখাইতে, এটাও করে দেখাই আপনাদেরকে। এই যে আপডেট দিতেছি আমি, কিন্তু যখন আমি এইসব কাজ করি তখন ৩-৪ বার আপডেট দিই, যাতে বাই চান্স একটু যদি ভুলে আমার পুরো কাজ আবার শুরু থেকে করা লাগে। আমরা একটা ইন্টারনাল কিছু লিঙ্ক নিয়ে আসি, মানে লিঙ্ক বসানোর মতো একটা সাইট বানাই, মানে একটা জায়গা নেই, যারা ওই ক্লাসটা করে নেয় তারাও বুঝে যাবেন একটু হালকা পাতলা। আরে আইসা, আপনারা কি বুঝতেছেন, বুঝতেছেন না? এটা কিছু না, জাস্ট মাথায় এতটুকু নেন যে এই ইউএসটিসিও যে টুলটা আছে, এই টুলটা আপনার ওয়েবসাইটের কোন কোন জায়গায় সমস্যা আছে, ওই সমস্যাটা আপনারা ধরাই দিবেন। ঠিক আছে, আপনি ওই জিনিসগুলো পড়বেন, পড়ে পড়ে জাস্ট ওই জায়গায় যাবেন, যাই সমস্যাটা সমাধান করে নেবেন। বুঝতে পারছি বিষয়টা? এবার আসেন আমারে কি বলছে, আউটবাউন্ড লিঙ্ক বানাইতে। আউটবাউন্ড লিঙ্ক মানে কি? আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে আমার এই ওয়েবসাইট থেকে তারা একটু বাইরে কোনো জায়গাতে যাবে। তো আসেন আমরা এদিকে কি করব, আমরা একটা সাইড, এই যে ফুটার যে পার্টটা আছে, ফুটারে এই যে দেখেন আমার দিকে কিন্তু জিনিসপত্র আছে অলরেডি। আমি এদিকে কি করব, আমার এই যে ফেসবুকের যে জায়গাটা আছে এদিকে যদি আমি ক্লিক করি, আচ্ছা এটা কি ফুটারে যে আবার কাজ করতে হইব, এটা ফুটারে যে আবার কাজ করতে হবে, আলাদা ফুটার এটা, এটা ফুটারে গিয়ে কাজ করতে, মানে বডি, একটা ওয়েবসাইট ৩টা পার্ট আছে, তো হেডার পার্ট, হেডার পার্টে আলাদা কাজ করতে হয়, বডিতে আলাদা কাজ করতে হয়। এই যে থিম বিল্ডার দিয়ে যেটা করি আমরা, এটা হচ্ছে আপনার বডি পার্টে কাজ করি। ফুটার পার্টটা আমরা করে ফেলতে পারি, কিন্তু ফুটার পার্টের জন্য আলাদা অনেক সাইট আছে, ফুটার পার্টটা আলাদা করে যেমন এটা আলাদা করে করছে। কারণ আমি এটা ক্লিক করতেছি কিন্তু এদিকে কোনো ধরনের অ্যাকশন হইতেছে না, মানে এটা আলাদা একটা সাইডের থেকে, আলাদা একটা সিস্টেমে তারা রাখছে এটা। তখন এটার জন্য আবার আমার দায়িত্ব হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্সে, এই থেকে এটা মনে হয় কাজ করা যাবে না। এটা কাজ করা গেলে তো সুবিধা হইতো, জাস্ট সাইড দিয়ে বয়ে দিতাম। বিশেষ করে আপনাদের প্রথমে যদি এসইও এর কাজ করতে হয়, আপনার এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ওয়েবসাইট ব্যাকএন্ড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, যে ফুটারটা কোন দিকে থাকে, বডি পার্ট গুলো কোন দিকে থাকে, হেডার পার্টটা কই থাকে, ওই জিনিসগুলো আপনার একটু ভালো করে থাকতে হবে। যেমন আমরা এদিক থেকে এদিকে আর আমরা তেমন কিছু করতেছি না, আমাদের এখন যাইতে হবে হচ্ছে আপনার ফুটারের জন্য কি আলাদা কিছু ইউজ করছে কিনা আগে দেখতে হবে। মিডিয়া, পিকচার, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, আসেন দেখি কাস্টমাইজে কি আমরা কিছু পাই কিনা। মেনু, মেনু বারে এটা আছে, লোডো, দেন হেডার ফুটার দুইটা পার্ট, হ্যাঁ, স্টার্ট ডিজাইন, স্টার্ট ডিজাইন দিলে কই নিতেছে আমারে, হোয়াট ইজ দিস, আচ্ছা ডিফল্ট কিট এলিমেন্টর।
কোন জায়গা থেকে কল করতেছে এটি? WooCommerce, CSS layout, layout NI, buttons. Hello theme footer, size del type menu, site logo. আপনারা যখন নতুন একটা সাইটে কাজ করতে যাবেন তখন আপনাদের সেম অবস্থা হবে। আমরা যখন নতুন একটা সাইটে কাজ করতে যাই, এই সাইটের কোন জায়গায় কোন জিনিসটা রাখছে ওই জিনিসগুলো খুঁজে আপনার বাইর করতে হয়, বাইর করে তারপরে ওইটা অপটিমাইজ করতে হয়। আর যদি আপনি সাইট নিজে নিতে বানান, যেমন আমার সাইটে যদি আমি ঢুকি, আমার এই সাইটটা যেটা আছে এটা আমার কোন জায়গাতে কোন জিনিস রাখছে এটা আমার মাথাতেই আসে, যে এটা আমি ওই জায়গাতে গেলে আমি এই জিনিসটা পাবো, ওই জায়গাতে গেলে এই জিনিসটা পাবো। কারণ এই জিনিসটা কে বুঝবে? এই জিনিসটা বুঝবে যে এই ওয়েবসাইটে যে ডেভেলপ করছে, যে ডেভেলপার এই সাইটে ডেভেলপ করছে, সে কিন্তু জানে এই জিনিসটার এই, ধরেন আমি যে পার্টটা খুঁজতেছি এই পার্টটা কই রাখছে সে কিন্তু এটা জানে। বুঝতে পারছেন? কারণ উনি এই ডিজাইনটা করছে, উনি এই জিনিস সম্পর্কে ধারণা আছে। কারণ আমি যেহেতু এই জিনিসটা করি নাই, যার কারণে আমার খুঁজে বাইর করতে হবে যে জিনিসটা কই রাখছে। এটা ফুটারে থাকবে অবশ্যই, ফুটারে কোন জায়গায় রাখছে সে এটা। আর ফুটার কি মেনুতে রাখছে, না কপিরাইটে রাখছে, না লোগো সাইডে রাখছে, না টাইটেল লাইনে রাখছে, এটা খুঁজে বাইর করে আমার এটা অপটিমাইজ করতে হবে। কারণ আমি যদি অপটিমাইজ না করতে যাই তখন আমি কি করতে পারি, তখন আপনারা যদি এরকম ওয়েবসাইট পান সেক্ষেত্রে তো আপনার ডেভেলপারের সাথে কথা বলবেন, যে ডেভেলপারে বলবেন যে আমার এই সাইট লিঙ্ক গুলো আছে, সাইট লিঙ্ক গুলো আপনার যে আইকন গুলো রাখছেন ওই আইকন গুলোতে অ্যাড করে দেন। এটা করতে হয় না, কারণ বর্তমানে যে সাইটগুলো বানায় ওই সাইটগুলোরে আগে থেকেই এসইও অপটিমাইজ করে নেয়, মানে লিঙ্কটিং যা যা আছে ডেভেলপাররা এইগুলা কাজ করে দিয়ে দেয়। তো ওই জায়গাতে গেলে দেখবেন যে এই ধরনের এরর গুলো পাবেন না, যেহেতু এটা আমাদের টেমপ্লেট ওয়েবসাইট, এই টেমপ্লেট ওয়েবসাইটের ভিতরে কোনো সময় কোনো ধরনের লিঙ্ক দেওয়া থাকে না, তখন ওই লিঙ্কগুলো বসাই নিতে হয়। তো আমরা কি করি এখন, আমরা এত কাহিনী না করে এত সময় নষ্ট না করে অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট পেজে গিয়ে সুন্দর করে আমরা একটা আলাদা একটা সাইট বানাই নিই, নিজে নিজে একটা ডিজাইন করে নিই, নিজে নিজে ডিজাইন করে ওর ভিতরে একটা লিঙ্ক বসে আপনাদের দেখাই দিই। ঠিক আছে? আসছে নি? এবার বুঝছেন আপনারা কেন গেছিলাম, আপনারা কি নিজেরা ওয়েবসাইট কিনবেন নাকি ফ্রিতে করবেন? ফ্রিতে করলে এই অবস্থা। এতক্ষণে আমি একটা সাইটে ইয়ে করে মানে কন্টেনার কন্টেন্ট লয়ে একটা ডিজাইন বয়াও দিতে পারতাম, আমার বয়ে থাকতে হচ্ছে সাইট লোডিং হওয়ার লেগে। যাবো, যাবে, আনলিমিটেড ডোমেনের সিস্টেম করে নিলে তখন যতজন ইচ্ছে এতজন এর থেকে একটা সাবডোমেন বানিয়ে নিতে পারবেন। ধরেন এদিকে আমরা নিলাম এটা কন্টেনার নিলাম, ঠিক আছে? এবার এটা কন্টেন্ট রাখতে হবে, কন্টেন্ট আমরা কি রাখবো? ধরেন এদিক থেকে আমরা 9 ডটে যাই, 9 ডটে গিয়ে এদিক থেকে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে নেই, সোশ্যাল মিডিয়া আইকনস কোথায় আছে সার্চ করেন, এত টাইম নষ্ট না করে সো সিআই সোশ্যাল আইকনস আইনেটারে বসাই দেন। বসাই দিলে কি হবে, এদিকে আমাদের অ্যাকাউন্ট গুলো আসলো, এবার অ্যাকাউন্ট গুলো আসছে এটাতে কি করেন, লিঙ্ক গুলারে জাস্ট বসাই দেন। ফেসবুক কই, ধরেন ফেসবুক, এই লিঙ্কটা নেন কন্ট্রোল সি, ওই জানি কাজ করতেছিলাম, আইনেটারে বসাই দেন। ধরেন একটা আমি দেখাইলাম, দেখি ওইটা কাজ করে কিনা, যদি কাজ করে তাহলে ওয়েল এন্ড গুড, আর যদি না কাজ করে তাহলে ঝামেলা আছে, কাজ না করার সম্ভাবনা 99.99%।
এটা কি আপডেট হইছে? আপডেট হইছে। চলেন একটু বের হয়ে যাই আমরা এদিক থেকে। এত স্লো নেট হইলে কাজ করতে বিরক্ত লাগে না? এটা নেটের দোষ না, এটা সার্ভারের দোষ। আপনি কাজ করতেছেন বাংলাদেশে, আপনি সার্ভার দিয়ে রাখছেন আমরা ইউরোপিয়ান সার্ভার। ও মাই গড! রিচ মানুষজন। বাংলাদেশে ওই ইউরোপিয়ান সার্ভারের থেকে আমি ইনফরমেশন আনি। আর কথা হচ্ছে আপনারা বুঝতেছেন কিনা কাজটা। যদি বুঝতে পারেন তাইলে আমার মনে করেন এই দাঁড়ায় দাঁড়ায় এড়িয়ে এতক্ষণ লাগায় লাগায় কাজ করাটা সলভ। না বুঝেন হুদেই আমি ঘুরতেছি ঘুরতেছি। কাহিনী একটাই, যে প্রবলেম বাইর করবেন আর সলিউশন করবেন। দেখেন, প্রবলেম যেটা আসলে এটা কি আর আছে এদিকে? আপনার আউটবাউন্ড লিঙ্কটা, আউটবাউন্ড লিঙ্কের কোনো লাল একটাই আছে, এটা কিছু করার নাই। এটা কি করতে গেলে আপনার প্রিমিয়াম লোন লাগবে, এটা পাশে এমনি আছে এমনি পালাই নেন, কোনো দরকার নেই। এবার দেখেন ইমেজ কি ফেজ, ইমেজ কি ফেজের ভিতরে কি হয়েছে বলতেছে যে 22টা ইমেজের ভিতরে আপনার অল্টারনেটিভ টেক্সট। ও মাই গড! 22টা ইমেজ, 22টা ইমেজের ভিতরে অল্টারনেটিভ টেক্সটের ভিতরে আপনার কি ফ্রেজ নাই। ঠিক আছে, আপনার কি ফ্রেজটা কি করতে হবে, অ্যাড করতে হবে আপনার 22টা ইমেজের ভিতরে। কারণ আপনি যাবেন ধরে 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 প্রতিটা ইমেজের ভিতরে যেমন দেখাইছি ইমেজের ভিতরে কি ফ্রেজ অ্যাড করা আর অল্টার টেক্সট অ্যাড করা, এটা জাস্ট অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে কাহিনী শেষ। এরপরে কি বলতেছে এসইও টাইটেল, দ্য এক্সাক্ট ম্যাচ অফ দ্য ফোকাস কিওয়ার্ড। আপনার যে টাইটেলটা আছে ওইটা আপনার এসইও টাইটেলের সাথে যাচ্ছে না, আপনার কোন টাইটেল যাচ্ছে না SEO title, but not in beginning. The exact match focus key phrase appear in SEO title. SEO title এর ভিতরে আপনার কি হইছে? SEO title এর ভিতরে রিফ্লেক্ট হইছে না কোনটা? বাট নট ইন বিগিনিং। আপনার যে SEO টাইটেলটা দিছেন, এই যে আপনি এদিকে যে SEO টাইটেলটা দিছেন, এটা আপনার কই শো করতেছে না? আপনার ওয়েব পেজের ভিতরে শো করতেছে না। মানে আপনি এটা যদি এই যে কিওয়ার্ডটা লিখছেন, এই কিওয়ার্ডটা যদি আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে নিয়ে বসায় দেন, মানে কোনো একটা টাইটেলের ভিতরে নিয়ে বসায় দেন, এসইও টাইটেল বলতে বোঝাচ্ছে আপনার কোনো একটা হেডিং পার্টে বসাইতে হবে। মানে উপরের দিকে বড় করে লেখা আছে, বড় করে লেখা থাকে এরকম কোনো একটা সাইডে বসাইতে হবে। ওয়েবসাইট খুব H1 ট্যাগ। হ্যাঁ, ধরেন এই যে এদিকে যদি আমি এই পেজটা দেখি, এটা তো ফুটারি ব্লক। ধরেন এই যে এদিকে দেখতেছেন এই হাউ টু বি এ বিগিন আওয়ার জার্নি, এই যে সাইজটা দেখতেছেন এটা H1 ট্যাগ। এটা কি ট্যাগ কয় ওটারে? H1 ট্যাগ। দেখবেন যে আপনাদের আমাদের এদিকে তো H1 ট্যাগের কোনো এরর দেখাইলো না। এদিকে দেখেন নিচে দিয়ে গেলে দেখবেন যে H1 ট্যাগের কিছু এরর আছে। H1 ট্যাগ, H1 ট্যাগ, H1 ট্যাগ অবশ্যই থাকার কথা। আপনার মেটা ডেসক্রিপশনের এরর আছে, H1 ট্যাগ, H1 ট্যাগের এরর নাই। H1 ট্যাগ এই যে দেখেন H2 H3 সাব ট্যাগ, সাব হেডিং। এই সাব হেডিং এর যে ইরোডটা আছে না, এই সাব হেডিং এর ইরোডটাই হচ্ছে আপনার এই ইরোডটা। কোন ইরোডটা? আপনার সাইটটা কই? এই যে সাইডের এই ইরোডটা, এটা হচ্ছে আপনার H1 ট্যাগ। আপনার যে ওয়েব পেজটা বানাবেন, ওই যে ওয়েব পেজে এসইও করতেছেন, ওই এসইও এর ভিতরে H1 ট্যাগ মাস্ট থাকতে হবে। আর ওই H1 ট্যাগের ভিতরে আপনি যে এসইও টাইটেলটা দিতেছেন, ওই এসইও টাইটেলটা থাকতে হবে। বুঝতে পারতেছি? মানে বিষয়টা ক্লিয়ার কিনা? কোনো ডাউট আছে? মানে আপনি যে ওয়েবসাইটটা বানাইছেন ওই যে ওয়েব পেজের ভিতরে, আমরা কিন্তু পেজ ধরে ধরে এসইও করি, আমরা কিন্তু পুরো ওয়েবসাইটে এসইও করি না। প্রতিটা পেজ ধরে ধরে আমাদের এসইও করতে হয়। যে পেজটাতে এসইও করতেছি, যে কি ফ্রেজের উপরে এসইও করতেছি, ওই কি ফ্রেজটা যাতে আমার ওয়েবসাইটের হেডিং এ, মানে শুরুর দিকে, হেডিং এ বলতে আবার উপরের হেড বুঝছেন না, এই হেডার বুঝছেন না, এই যে হেডিংটা আছে এই হেডিং এ যাতে থাকে। আমরা তো বুঝতে পারছেন? কোনো ডাউট আছে? এরপর কি বলতেছে? কি ফ্রেজ ইন স্ল্যাগ, কি ফ্রেজ ইন স্ল্যাগে আপনার ডাজন্ট অ্যাপিয়ার। আমার স্ল্যাগের ভিতরে কি ফ্রেজের ভিতরে আমার কি ফ্রেজটা কাজ করতেছে না। আমি কি করতে পারি তাহলে? এদিকে কন্ট্রোল সি দেন, কন্ট্রোল সি দিয়ে এদিকে আনেন, একটা হাইফেন দেন, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন, নিচে যায় দেখেন কাহিনী শেষ। আছে এটা ইজি জিনিস না? আমি এই দুইটা জিনিস কেন দেখাইলাম না, এই দুইটা জিনিস দেখাইলাম না কারণ হচ্ছে আমার 22টা ইমেজ আমার অল্টার টেক্সট করতে হবে, টাইম নেই এত। এরপর হচ্ছে এটাতে এসইও টাইটেল হেডলাইন ঠিক করতে হবে। হেডলাইন ঠিক করতে গেলে আপনার হেডলাইন জাস্ট চেঞ্জ করে দিলেই হবে। কারণ যে পরিমাণ লোড নেয় সাইট, আমার আরো 10 মিনিট এদিকে খাইয়ে দিব। এবার দেন টেক্সট লেন্থ বলতে কি বোঝাচ্ছে? আপনার একটা ওয়েবসাইট, আমি গত ক্লাসে বলছি, কোন একটা ওয়েব পেজের ভিতরে আপনার মাস্ট বি, আপনার যদি ব্লগিং সাইট হয় মাস্ট বি আপনার 2000 থেকে 2000 এর উপরে আপনার কি থাকতে হবে? কন্টেন্ট থাকতে হবে।
তো কন্টেন্ট যত বেশি হবে তত বেশি আপনার এসইও অপটিমাইজ করা সহজ হবে বা গুগল আপনারে গুরুত্ব দেবে। এর মানে এই না যে আপনি কন্টেন্ট 10,000 20,000 ওয়ার্ড লেখা বসে আছেন, 10,000 20,000 ওয়ার্ড লেখা বসে আছেন, তো ওইরকম করলে হবে না। এদিকে দেখেন আমার কি বলতেছে, আমার পেজের ভিতরে থাকতে হবে কত ওয়ার্ড, 300 ওয়ার্ড। ঠিক আছে, মানে অ্যাবাউট পেজের ভিতরে 300 ওয়ার্ড থাকতে হবে। আমার কত ওয়ার্ড আছে, 278টা ওয়ার্ড। তো আমি যদি আর 22টা ওয়ার্ড ঠিকঠাক করে লিখে দিতে পারি তাহলে আমার এসইও অপটিমাইজ হয়ে যেতেছে। আপনি জাস্ট একটু সুন্দর করে জাস্ট 300 ওয়ার্ড ক্রস করাই দিবেন, এই রোডটাও চলে যাবে। বুঝতে পারছি কথাটা, আমার জিনিসগুলো বুঝতে পারছেন? এই জিনিসগুলাই আমার আসলে অন পেজের ভিতরে কাজ করে। এখন দেখেন এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমি কাজ করি নাই। যেমন এসইও টাইটেল উইথ, এসইও টাইটেল উইথ কোনটা, এসইও টাইটেল উইথ হচ্ছে এই যে জিনিসটা, মানে এটা লেন্থটা কত বড়। ঠিক আছে, এটা যদি আপনি এতটুকু না দেন এটা লাল হয়ে যাবে, এটা এসইও অপটিমাইজড হবে না। আপনি এরকম নরমাল গ্রিন গ্রিন সাইনে রাখেন, এটা ঠিকঠাক আছে। এরপরে কি বলতেছে, কি ফ্রেজ ট্যাগ। কি ফ্রেজ ট্যাগ মানে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইলাম, কি ট্যাগের ভিতরে না আমি কি ফ্রেজের ফোকাস কিটা বসাই দিছি। এরপরে কি করছি আমি, প্রিভিয়াস ইউজড কি ফ্রেজ, মানে আমার ওয়েবসাইটের ভিতরে আগের পেজে মানে পূর্ববর্তী কোনো পেজের ভিতরে যে কি ফ্রেজটা ইউজ করছি, মানে ওই পেজটা যে কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করতেছে, প্রতিটা পেজ কিন্তু আলাদা আলাদা কি ফ্রেজের উপরও র্যাঙ্ক করতে পারে। ঠিক আছে, ওই আলাদা পেজের যে কি ফ্রেজটা আছে এটা যাতে আমার আরেকটা পেজের ভিতরে থাকে, মানে আমার এই অ্যাবাউট পেজে থাকে, তো ওই জিনিসটা এই জায়গাতে আছে। বুঝতে পারছি? কারণ এই জিনিসগুলো কেন দেখাইতে পারি নাই, এই জিনিসগুলো দেখাইতে পারি নাই কারণ হচ্ছে এটা টেমপ্লেট ছিল, টেমপ্লেট আগে থেকে করা ছিল, আমি আপলোড দিছি, এই যে ইউএসটিসিটা ইনস্টল দিছি, ইনস্টল দেওয়াতে এগুলো অপটিমাইজ হয়ে গেছে অলরেডি, মানে অপটিমাইজ ছিল, এগুলো জাস্ট ধরে নিছে। কিন্তু আপনি যখন একটা সাইট বানাবেন বা আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন দেখবেন এগুলো, এই যে সবুজ সাইন যেগুলো দেখতেছেন একটাও দেখবেন না, সব লাল হয়ে গেছে, হয় লাল নাহলে কমলা। এই লাল কমলারে সবুজে কনভার্ট করে দিতে হবে আপনার। কারণ আপনারা কি বুঝতে পারছেন যে সবুজ আরে লাল বা কমলারে কিভাবে সবুজে কনভার্ট করে দিতে হয়, মানে থিমটা ধরতে পারছেন কিনা? যদি থিমটা ধরতে পারেন, আপনি যদি মনে করেন বুঝতেছেন না যে আসলে এই কাজটা কিভাবে করবে, এই জিনিসটা বুঝতে পারছেন না, শুধু এটা কপি করেন, এই জায়গাটা কপি করেন বা এই পুরো জিনিসটাকে কপি করেন, এই টাইটেল লেন্থ থেকে কপি করেন, কপি করে নিয়ে সুন্দর করে ইউটিউবে ফেলাই দেন, এবং ইউটিউবে আপনারা দেখেন এদিকে প্রতিটা জিনিসে আপনারা যে দেখতেছেন এই প্রতিটা জিনিসে আলাদা আলাদা ইউটিউবে ভিডিও আছে, এসইওর আলাদা আলাদা ভিডিও আছে। আর আপনি যদি চান যে ইমেজ নিয়ে কথা বলবেন, আপনি ইমেজ নিয়ে আধা ঘন্টা কথা বলতে পারবেন এসইও রিলেটেড, যে ইমেজে এসইওর ভিতরে কোন ধরনের কেমন ইমেজ থাকা দরকার, ইমেজ এসইওটা কেমন হওয়া দরকার, ওই নিয়ে আপনি অনেকক্ষণ কথা বলতে পারবেন। আমি যে এতক্ষণ ধরে আপনার অন পেজ এসইওর জিনিসপত্রগুলো দেখাইলাম, আপনারা কি বুঝতে পারছেন যে আমি কোন জায়গা দিয়ে কি করছি? আমি একটা কাজই করছি, জাস্ট সমস্যাটা পড়ছি, সমস্যাটা বুঝছি, সাইডে গেছি, সমাধান করছি, বের হয়ে আসছি, মাঝখানে কি করছি, জাস্ট পাবলিশ করছি, পাবলিশ আর আপডেট করছি। বুঝতে পারছি বিষয়টা? পাবলিশ আর আপডেট যদি না করেন, যা কাজ করবেন সব পানিতে যাবে। ভাই আসেন একটু দেখাই, আপনি যেহেতু এই প্রশ্ন করেই ফেলছেন, ইরোদ দিয়ে গেছে না, মানে কোনো একটা ঘাপলা আছে, সুন্দর করে আপডেট দেন। ঠিক আছে, নাইলে একদম আপনি কই মারা যাবেন। এবার দেখেন আমার এসইও স্কোর আগে কি ছিল, লাল ছিল না, দেখেন উনি সবুজ হাসতেছে। বুঝতে পারছেন? সবুজ হয়ে গেছে মানে আপনি সেফ। আর বাকি যে ইরর গুলো আছে এইগুলো সমাধান করে নিয়েন, মানে সমাধান করে নিবেন, তাইলে আপনার কাহিনী শেষ, আপনার এটা র্যাঙ্ক করতে বাধ্য। কেমনে র্যাঙ্ক করবো এটা আমরা সামনে দেখবো, কিন্তু আপনার এটা র্যাঙ্ক করতে বাধ্য। আপনার এসইও নিয়ে কোনো অন পেজ এসইও নিয়ে কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? এই জায়গাতে যদি আপনি সবুজ করে দিতে পারেন মানে আপনার এসইও স্কোর ডান। আসেন আপনি পেজ দেখতে চাইছেন, একটু পেজে দেখাই আপনার, এই যে পেজ, ওরে মামা সব সবুজ হয়ে গেছে। এই যে এইগুলো হচ্ছে আপনার সবগুলো পেজ। বুঝতে পারছেন? এইগুলো সব ধরে আপনার ঠিক করতে হবে। অ্যাবাউট আস দুইটা করছি, এগুলো সব কেমনে সবুজ হয়ে গেল বুঝলাম না। ধরেন এডিটে ক্লিক করলাম, এটা কার্ট, কার্ট বুঝেন তো, ওয়েবসাইটের ভিতরে কার্ট অপশন, কার্ট একটা সাইট থাকে না, কার্ট কার্ট পেজ। আরে অ্যাড টু কার্ট করেন না আপনারা, অ্যাড টু কার্টের পেজটাই বলে কার্ট। দেখেন উনি কিন্তু মাইন্ড করে রয়েছে, যখন আপনি ওনার ওনার একটু আদর যত্ন করবেন উনিও দেখবেন সবুজে হাসতেছে। বুঝতে পারছি বিষয়টা? দেখবেন সবগুলোরই সমস্যার সমাধান একই, একই জিনিস। আউটবাউন্ড লিঙ্ক দেন, ইনবাউন্ড লিঙ্ক দেন, এরপরে লেন্থ কম আছে লেন্থটা বাড়ায় দেন, মেটা ডেসক্রিপশন লেন্থ, মেটা ডেসক্রিপশন লেন্থ মানে হচ্ছে এই যে মেটা ডেসক্রিপশন, এটা লেন্থ, মেটা ডেসক্রিপশন নাই,
লেন্থ করতে পারবো, মেটা ডেসক্রিপশন দিয়ে দিলে ওটার কাজ হয়ে যাবে। এরপরে কি বলতেছে এদিকে 0 ওয়ার্ড কাউন্ট আছে, 300টা ওয়ার্ড থাকতে হবে। এখন ধরেন আপনার অ্যাড টু কার্টে কি কোনো ওয়ার্ড থাকে? অ্যাড টু কার্টে মানুষ কার্টটা রাখে, কিছু জিনিস প্রোডাক্ট পছন্দ হয়েছে এটা অ্যাড টু কার্ট করে, ওই জায়গাতে তো থাকে না। তো ওই হিসাব করে আপনি এদিকে কিছু কিছু জায়গাতে আছে আপনার এইসব কাজ করতে হয় না। মানে অ্যাড টু কার্টে আপনি কি লিখবেন, 300 ওয়ার্ডের কি লিখবেন এদিকে? যদি আপনার লেখার মতো কিছু থাকে তাহলে আপনি লিখবেন, আর যদি কিছু না লেখা থাকে তাহলে কিছু করার নেই, যেমন সামনে ফালে রাখেন। কিন্তু ইন্টারনাল লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক যেগুলো আছে, কি ফ্রেজের যে স্কোর লিঙ্ক আছে, ডেসক্রিপশনের যে লেন্থ আছে, এই জিনিসগুলো দিয়ে আপনার কাজ করতে হবে। তখন দেখবেন এই 4টা জিনিস যখন আপনি কাজ করে ফেলছেন তখন দেখবেন উনি ওনার মাইন্ড, মনে যে দুঃখ ছিল ওই দুঃখ চলে যাবে, উনি খুশি হয়ে যাবে, মানে সবুজ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এরকম করে করে আপনার একটা সাইটের ভিতরে অন পেজ এসিও করার চেষ্টা করবেন। বুঝতে পারছি। আজকে শুধু এই অন পেজের এই পার্টটা দেখাইলাম, আগামী ক্লাসে রিডাবিলিটিটা দেখাই দিব। রিডাবিলিটি এটার পাশেই থাকে, এই যে দেখেন এদিকে রিডাবিলিটি সব সবুজ দেখা যাচ্ছে, তো ভিতরে দেখলে দেখবেন লাল হয়ে গেছে। এই যে এটা রিডাবিলিটি স্কোর বলে, মানে আপনার পেজটার ভিতরে ঢুকবে মানুষ পড়তে পারে কিনা, গ্রামাটিক্যালি সবকিছু ঠিক আছে কিনা, ওয়ার্ড বেশি কঠিন ওয়ার্ড দিয়ে রাখছেন কিনা, না মিনিমাল ওয়ার্ড দিয়ে রাখছেন, মানে পড়লে বুঝতে পারে এরকম ওয়ার্ড আছে কিনা, এই জিনিসটাও একটা ফ্যাক্টর এসইওর ক্ষেত্রে। তো এরকম করে করে আমরা প্রতিটা পেজ আমাদের এসইও করতে হবে। এর মানে এই না যে আমি প্রতিটা পেজ এসইও করে করে দেখা দিব, অন পেজ এসইও দেখা দিছি, বাকিটা আপনারা নিজেরা করে নিন। সমস্যা কিন্তু ঘুরে ফিরে একই জিনিস। নাহলে 100% এসইও করবেন কেমনে? আপনারা যে এসইও অন পেজ এসইও তে আপনারা $150 $200 টাকা দিব, তো আপনারা কি এমনি এমনি দিয়ে দিব? আপনার তো কম করে হলো। অবশ্যই আলিবাবার প্রতিটা পেজ এসইও করা। বুঝতে পারছেন? বড় বড় যত ওয়েবসাইট দেখেন এর প্রতিটা পেজ এসইও করা, কারণ এসইও না করলে আপনি এটা র্যাঙ্ক করবেন। এসইও আর র্যাঙ্ক না করলে আপনি জীবনে সেল করতে পারবেন না, আর সেল না করতে পারলে জীবনে আপনি ব্যবসা করবেন, আর ব্যবসা না করতে পারলে আপনি জীবনে বাঁচতে পারবেন না। ঠিক আছে? আর বাঁচতে না পারলে মনে করেন থাইক্কা তো মরে যাবেন। এই হচ্ছে বিষয় আর কি। তো এই হচ্ছে আপনার অন পেজ এসইও। কি বিষয়টা কি বেশি কঠিন? আপনি প্রত্যেকটা পেজে যাইতে হবে চিন্তা করতে হবে, আপনি এত অলস কেন? আপনার প্রতিটা পেজ আপনার যারা এসইও করে তারা কি মনে করেন যে মানে 1 লাখ এসইও করে, মানে এই যে $300-400 এসইও লাগে নেয়, এরা কি মনে করেন এমনিই নিয়ে যায়? এটা তো আর এমনি নেন। এরা একটা টিম আছে, এরা ওই টিম ওয়াইজ কাজ করে। আপনি যদি মনে করেন আমি পুরো $300 আমি নিজে 1 লাখ আমু, জীবনে সম্ভব না। সম্ভব, আপনি যদি কাজ প্রপারলি করেন তাহলে আপনি করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। যদি আপনি এমন হয় যে শুধু আপনি অন পেজ এসইও নিয়ে কাজ করেন, মানে ফাইবারে কিন্তু আপনি অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও সবগুলোর জন্য আলাদা আলাদা দিতে পারেন। এর মাঝখানে আপনারা ব্যাকলিংক, শুধু ব্যাকলিংক করবেন আর কিছু করবেন না, শুধু ব্যাকলিংক করবেন, এটার লাগেও আপনি গিগ দিতে পারবেন। ব্যাকলিংকের আলাদা ইন্ডাস্ট্রি আছে। তো ব্যাকলিংকে ঢুকলে দেখবেন, মানে যখন অফ পেজে আমরা যাবো ব্যাকলিংকে দেখবেন কয়েকটা ধাপ আছে। ব্যাকলিংক আপনার ব্যাকলিংকের আলাদা, যেরকম অফ পেজের চেকলিস্ট আছে, এবং ব্যাকলিংকের আলাদা একটা চেকলিস্ট আছে, এগুলো কাজ করতে হয়। এইগুলো কিন্তু আমরা যে কাজগুলো দিয়ে করলাম এগুলো কিন্তু সব চেকলিস্ট, বুঝেনি এটি? ওই যে এটার ভিতরে যে আমরা দেখলাম যে জিনিসগুলো সমস্যা সমাধান করলাম, ওগুলো সবগুলো চেক লিস্ট। ওই চেক লিস্ট আমরা যখন ফিল আপ করে দিই তখন এসইও এর স্কোরটা বাইরে আসবে। বুঝতে পারছি? এটা একটা এসইও করার দরকার ছিল, তাহলে বুঝতে পারতেন যে শুরু আর শেষ এসইও কেমন হয়েছে। আচ্ছা, এটা একটা আমি কইরা রাখবো, একটা অডিট করে রাখবো। ঠিক আছে? আর বলেন কিছু জানার আছে কিনা? হ্যাঁ বলেন। গুগল অ্যাডসে? আমার এই গুগল অ্যাডসে ঢোকা যাবে না, এগুলো সব ক্লায়েন্টের অ্যাড, ক্লায়েন্টের অ্যাড। কি ধরনের এরর দেখা যাচ্ছে? স্ক্রিনশট লইবেন, নিয়ে গ্রুপে মেরে দিবেন। বুঝতে পারছেন? আপনি ইয়ে করেন, কারণ বুঝেন তো কিছু কনফিডেন্সিয়াল জিনিসপত্র থাকে। আমি আমার অ্যাডভাইজার আপনারা দেয়া দিতে পারি, কিন্তু আমার ক্লায়েন্টের অ্যাডভাইজার দেয়া দিলে আমার সমস্যা নেই। এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না, আপনি যেটা দেখাইতেছেন এটা সমস্যা না। আপনি একটা স্ক্রিনশট নিয়ে ইয়ে করে আমার পাঠাই দিন।
দাঁড়ান তারপর আমি আপনি যেটা তো কইতেছেন, আচ্ছা জায়গা মতো আমি অন অফ করছি না।